আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি নিয়ে এসেছি একটি ওয়ান শট ক্লাস। এই ওয়ান শট ক্লাসটা আজকে হচ্ছে উইথ ক্লোজের উপরে। তোমরা অনেকে ফার্স্ট পেপারের প্যাসেজগুলো পড়লেও বা প্যাসেজ রিলেটেড যে প্রশ্নগুলো আসে এমসিকিউ, এসএকিউ, ফ্লো চার্ট অথবা সামারি, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে একটা প্লেলিস্ট করে শেষ করে দিয়েছি। তোমাদের অনেকেরই এখন সমস্যা হচ্ছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ অথবা রিঅ্যারেঞ্জ নিয়ে ফার্স্ট পেপারের মধ্যে। তো তার জন্য আমার ভাবনা সেটা হচ্ছে তোমাদেরকে ওয়ান শট ক্লাস দিয়ে একটা ক্লাসের মধ্যে বেশ কিছু প্রবলেমকে অ্যানালাইসিস করে তোমাদেরকে যদি সলভ করে দেই, তাতে তোমাদের বেশ উপকারে আসবে সেটা মনে করছি। আজকে আমরা আজকের ওয়ান শট ক্লাসে আলোচনা করব উইথ ক্লোজ নিয়ে। উইথ ক্লোজের বেশ কিছু আলোচনা আমরা করব আজকে। উইথ ক্লোজে কি ধরনের পরিবর্তন করতে পারবো, কোনগুলো করতে পারবো না, উইথ ক্লোজের প্রশ্নগুলোকে চিন্তা করব কিভাবে, এইরকম ভাবে আমরা আজকে ক্লাসটিকে সাজিয়েছি। আজকে ক্লাসে আমরা 2024 থেকে শুরু করে পেছনের দিকে 17 পর্যন্ত বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে তোমাদের উইথ ক্লোজের উপর বেশ বড় একটা স্ট্রং জোন তৈরি হবে। এবং এটা আমি বিশ্বাস করি যে তোমরা যদি পরীক্ষার হলে তোমরা কোনো প্রশ্ন কমন নাও পাও, সেক্ষেত্রেও প্রশ্নগুলো উত্তর করার যে কৌশলটা, সেটা তোমরা আজকে ক্লাসে অর্জন করতে পারবে। পুরো জার্নি জুড়ে তোমাদের সাথে আছি মানিক ভাইয়া, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। চলো আমরা আজকের জার্নিটা শুরু করি। আজকে আমরা পড়াশোনা করব উইথ ক্লোজ নিয়ে। উইথ ক্লোজ নিয়ে যাবতীয় আলোচনা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়বস্তু। সো আমরা একটা ক্লাসেই অনেকগুলো প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আমরা আগে একটু উইথ ক্লোজের প্রশ্নের প্যাটার্নটা বুঝি। দেখো, উইথ ক্লোজে আমাদের ফার্স্ট পেপারের আমাদের কোয়েশ্চেন নাম্বার 4-এ থাকে উইথ ক্লোজ, এবং এখানে মোট 10টা গ্যাপের জন্য তোমাকে 5 মার্ক বরাদ্দ থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি পাবা 0.5 মার্ক করে। তাহলে 10টা উত্তর করলে কি হচ্ছে, 10টা উত্তর করলে সঠিক দিতে পারলে তুমি পাচ্ছ 5 মার্ক এখানে। আচ্ছা, তাহলে এইখানে কিছু জিনিস আছে উইথ ক্লোজের বেলায় আমরা একটু খেয়াল রাখবো যে কি কি পরিবর্তন করা যাবে। আমরা অনেকেই দেখবা, তোমরা বক্সে যখন প্রশ্নটা দেখবা তখন দেখবা বক্সে 12টা থেকে 14টা ওয়ার্ড দেওয়া থাকে, সর্বোচ্চ 14টা পর্যন্ত দেওয়া থাকে, আর একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজের বিভিন্ন জায়গায় গ্যাপ থাকে। এখন ভাইয়ারা, এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা বসাবো, এইটা যেমন বুঝতে হবে, পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেই উত্তরটা দিচ্ছি সেটা গ্রামাটিক্যালি সঠিক কিনা। হ্যাঁ, কারণ এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন করার সুযোগ থাকে। তাহলে পরিবর্তন কি কি হতে পারে খেয়াল করো। আমরা বেশ কয়েক ধরনের পরিবর্তন আমরা পাই উইথ ক্লোজ, উইদাউট ক্লোজে। এক নম্বরে আমরা পরিবর্তন করতে পারবো হচ্ছে টেন্স পরিবর্তন করতে পারবো। অর্থাৎ কোন বক্সের মধ্যে শব্দটা যদি ধরো এটা V1-এ দেওয়া আছে, এটাকে পাস্ট করা যাবে। যদি কোথাও পাস্ট দেওয়া থাকে, এটাকে পারফেক্ট করা যাবে। তার মানে কোন টেন্স যদি আমরা পরিবর্তন করার প্রয়োজন হয় প্যাসেজ অনুসারে, সেটা করার সুযোগ আছে। 2 নাম্বার খেয়াল করো, আমরা এই জায়গার মধ্যে চেঞ্জ করতে পারবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, আমরা পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারি। অর্থাৎ ধরো বক্সের মধ্যে কোনো ওয়ার্ড নাউনে দেওয়া আছে, ওটাকে আমরা অ্যাডজেক্টিভে দিতে পারবো। কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভে দেওয়া আছে, আমরা এটাকে ভার্ব করতে পারবো। এরকম ইন্টারচেঞ্জ করা যাবে, পার্ট অফ স্পিচের ইন্টারচেঞ্জ করা যাবে। 3 নাম্বার আমাদের আরেকটা জিনিস আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল করতে পারবো। সিঙ্গুলার এবং প্লুরাল। অর্থাৎ ধরো বক্সে যেই শব্দগুলো দেওয়া আছে বা শব্দটা দেওয়া আছে, ধরো এটা সিঙ্গুলারে দেওয়া আছে, এখন তোমার প্যাসেজের সাপেক্ষে সেটা প্লুরাল প্রয়োজন হচ্ছে, সেটা করার সুযোগ আছে। এবং সবশেষে আমরা আরেকটা পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। অর্থাৎ তোমার যে মূল শব্দটা সেটা হয়তো দেওয়া আছে, অ্যাক্টিভ শব্দটা দেওয়া আছে, অর্থাৎ V1-এ দেওয়া আছে, কিন্তু তুমি যখন অ্যান্সার করতেছো তখন খেয়াল করলা যে অ্যান্সারের সাপেক্ষে তোমার এইটা সাবজেক্টটা নিজে কাজ করছে না, তখন প্যাসিভ ভয়েস ইউজ করবা। তাহলে ওই প্যাটার্নে তুমি প্যাসিভের ভার্বটাকে চেঞ্জ করতে পারবা। সো মোটামুটি আমরা ধরতে পারি আমরা এই 4 ধরনের পরিবর্তন আমরা শব্দগুলোর মধ্যে করতে পারবো। আমাদের বক্সে দেওয়া যে শব্দগুলো থাকবে সেগুলো আমি যখন ব্যবহার করব, সেসব ক্ষেত্রে আমরা এই 4 রকমের পরিবর্তন করতে পারবো। বুঝা গেল? তাহলে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমরা সবসময় যে বক্সে যেই ওয়ার্ডটা দেওয়া আছে সেটাই বসবে, নট নেসেসারিলি। কখনো কখনো তার গ্রামাটিক্যাল পরিবর্তন হতে পারে, সেটা মাথায় রেখে আমাদের উত্তরগুলো করতে হবে। আচ্ছা,
আমরা তাহলে এখানে তো আমরা সূত্র পড়াবো না, যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষার সামনে। আমরা হচ্ছে বেশ প্রশ্নগুলোকে সলভ করবো, ঠিক আছে? চলো আমরা প্রথম প্রশ্ন শুরু করি, আর কথা না বাড়িয়ে। ঢাকা বোর্ডে 2024 আসা প্রশ্ন, আমরা 24 থেকে শুরু করেছি, আমরা ধীরে 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 পিছনের দিকে যাব। ঢাকা বোর্ডে 2024 প্রশ্নটাকে আমরা একটু সলভ করব। এই হচ্ছে আমাদের প্রশ্নটা, মূলত এটা ছিল ঢাকা বোর্ডে 24 প্রশ্ন, সর্বশেষ যে পরীক্ষা হয়েছে। এখানে 1 2 3 4 5 6 মোট 12টা শব্দ দেওয়া আছে, আর এই হচ্ছে আমাদের প্যাসেজ। তাহলে এখন প্রশ্ন আসে যে ভাইয়া, আমরা যখন পরীক্ষার হলে গিয়ে খাতাটা পাবো, তোমরা যখন খাতাটা পাবা বা প্রশ্নটা পাবা, প্রশ্ন পাওয়ার পরে এই প্রবলেমটা যখন সলভ করতে আসবা, ধরো তুমি এমসিকিউ সলভ করেছে, এসিকিউ করেছো, ফ্লো চার্ট করেছো, সামারি করেছো, এখন তুমি আসলে 4 নাম্বারে এই প্রবলেমটা তুমি সলভ করবা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি এটা সলভ করার অরিজিনাল সিস্টেমটা আসলে কি? সাইকোলজিক্যালি তুমি কোন নিয়মটাকে ফলো করলে তুমি বেটার মার্ক করতে পারবা, এইটা হচ্ছে তোমার জানার বিষয়। অনেক স্টুডেন্ট যেটা করে সেই ভুলটা, সেটা হচ্ছে তারা প্রথমে প্রশ্নটা পেয়ে তারা এই প্যাসেজটার দিকে চোখ বোলায়। সবার আগে যেটা করে এই প্যাসেজটার দিকে চোখ বোলায়, প্যাসেজ দিকে দেখে। দেখো, এখন তোমার শব্দে ভান্ডারে কি কি শব্দ আছে এইটা তুমি জানো না, তুমি শুধু প্যাসেজটা পড়তেছো, তাহলে কিন্তু তোমার যেই বোধ শক্তিটা বা তোমার যে সেন্সটা আসবে না, কিন্তু যেখানে কি বসাইতে পারবা। তাহলে এইখানে কোন শব্দটা বসবে, এইটা তোমার যদি শব্দ ভান্ডার সম্পর্কে জানা থাকে, তাহলে তুমি ধারণা করতে পারবা যে হ্যাঁ, সি নাম্বারে এটা হতে পারে। এজন্য আমি সবসময় সাজেস্ট করি যে তোমরা এই প্যাসেজটার দিকে প্রথমে ফোকাস না করে সবার আগে দায়িত্ব হচ্ছে তুমি এইখানে যে শব্দগুলো আছে 12টা বা 14টা, এগুলো অ্যাটলিস্ট 2বার পড়বা। 2বার পড়লে যেটা হবে, তোমার যে শব্দ ভান্ডার, তোমার যেই ভোকাবুলারি এখানে কি কি দেওয়া আছে, সেটা তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সো ইট উইল হেল্প ইউ সলভিং দিস কোয়েশ্চেন। তো এই জিনিসটা দরকার যে তোমরা যখনই উইথ লুজ অথবা উইদাউট লুজে তো নাই, উইথ লুজ সলভ করবা, তখন তুমি এই বক্সের 12টা শব্দ বা 14টা শব্দকে একবার দেখবা। সো আমরা এই প্যাটার্নে আগাবো, প্রত্যেকটা প্রবলেম আজকে এই প্যাটার্নে সলভ করব। আমরা আগের শব্দগুলো চলো একটু পড়ে নিই। প্রথমে দেওয়া আছে কি দেখো, প্রসপার। প্রসপার মানে হচ্ছে উন্নতি সাধন করা বা হচ্ছে সফলতা লাভ করা, প্রসপার। ইমমর্টাল, আমরা দেখো এগুলো কিন্তু অনেক পার্ট অফ স্পিচ চেঞ্জ হবে, এটা আমরা এখানে এসে আলোচনা করব। ইমমর্টাল শব্দ অর্থ হচ্ছে অমর। ইমমর্টাল মানে যে মারা যায় না, অমর। বি বি মানে হচ্ছে হওয়া। বি শব্দ অর্থ হচ্ছে হওয়া, এটা ভার্বের বেস ফর্মে আছে, হওয়া। আর এইটার অনেকগুলো ফরম্যাট হয়, যেমন ধরো এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটা পাস্ট ফর্ম আছে ওয়াজ অথবা ওয়্যার। আবার হওয়া অর্থে কিন্তু শুধু বিও ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, এটা ব্যবহারের উপর নির্ভর করবে যে বি হবে নাকি আমি যার দিব আমি। তারপর আছে পজিটিভ ইতিবাচক, সো মানে তাই, কান্ট্রি মানে দেশ, হেল্প মানে সাহায্য করা, ওয়েলফেয়ার মানে মঙ্গল বা কল্যাণ। ওয়েলফেয়ার মানে কি পাচ্ছি আমরা, কল্যাণ, কল্যাণ বা মঙ্গল। আইডিয়ালিজম অর্থ হচ্ছে আদর্শবাদ। আইডিয়ালিজম থেকে কিন্তু আইডিয়া আসে, হ্যাঁ, আইডিয়া, আইডিয়াল, ওকে। ম্যাটেরিয়ালিজম অর্থ হচ্ছে বস্তুবাদ, তাহলে আদর্শবাদ, বস্তুবাদ দুইটাই নাউনে আছে। হ্যান্স এই কারণে কোয়ালিটি মানে হচ্ছে গুণাগুণ, ওকে। তাহলে আমরা শব্দগুলো আরেকবার দেখে খেয়াল করো। প্রসপার উন্নতি সাধন করা, ইমমর্টাল অর্থ হচ্ছে অমর, বি মানে হওয়া, পজিটিভ মানে ইতিবাচক, সো মানে হচ্ছে তাই, কান্ট্রি মানে দেশ, হেল্প মানে সাহায্য করা, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, আইডিয়ালিজম শব্দ অর্থ হচ্ছে আদর্শবাদ, ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ, হ্যান্স মানে হচ্ছে এই কারণে, আর কোয়ালিটি মানে হচ্ছে গুণাগুণ কারো, ওকে। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন সলভ করার দিকে আসি, চলো। বলেছে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। ওকে, খেয়াল করো, প্রশ্ন বোঝার চেষ্টা করো। এখানে আমরা অনেকগুলো অ্যানালাইসিস দেখাবো, তোমার অ্যানালাইসিস গুলোকে নোট করবা, যেন তোমার এই টাইপের অ্যানালাইসিস থেকে যেন তোমার পরীক্ষা যখন প্রশ্ন আসবে তুমি যেন অ্যান্সার করতে পারো। তাহলে কি পাচ্ছি, গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, ওকে। তাহলে সুনাগরিকেরা, তাহলে গুড সিটিজেন্স মানে কি পাচ্ছি, সুনাগরিক। তাহলে সুনাগরিকেরা, সুনাগরিকেরা কি, তাহলে বলেছে যে সুনাগরিকেরা হলো ড্যাশ পিপল, কেমন মানুষ, যারা কিনা আর পজেসিং ধারণ করে। তাহলে সুনাগরিক হলো সেই সকল ব্যক্তি বা সেই সকল ব্যক্তি যারা ধারণ করে দ্য ড্যাশ অ্যাটিটিউড, এমন রকম মনোভাব, অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো, তারা তাদের সমাজ, তাদের সংস্থা বা সংগঠন এবং ড্যাশ সম্পর্কে এমন রকম মনোভাব রাখে। এবার একটু চিন্তা করো, তাহলে এইখানে একটা সুন্দর, তুমি আগে সি দিয়ে আমি শুরু করছি, অ্যান্সারটা বাকিগুলোতে যাচ্ছে, দেখো
এই এন্ড সবসময় খেয়াল রাখবা, এন্ড তার আগে এবং পরে একই রকম জিনিসকে কানেক্ট করার একটা প্রবণতা থাকে। অর্থাৎ এন্ড এর আগে যদি স্থান থাকে, এন্ড এর পরেও স্থান হয় সাধারণত। এন্ড এর আগে যদি কোনো ধরনের সময় থাকে, এন্ড এর পরেও সময় হয়। এন্ড এর আগে যদি ব্যক্তির নাম থাকে, সাধারণত এখানে নামের জিনিসই বসে। তাহলে এন্ড এর আগে দেখো দুইটা সংস্থা দেওয়া আছে বা দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে কমিউনিটি আর একটা কি আছে দেখো তো, এই যে সোসাইটি। তাহলে এইটার কাছাকাছি কিছু হবে। তাহলে সুনাগরিক সমাজের ব্যাপারে সতর্ক, সে তার সংস্থা কমিউনিটি লোকালয়ের ব্যাপারে সতর্ক, এবং কি সে সর্বশেষ কিসের ব্যাপারে সতর্ক, তার দেশের ব্যাপারে সে সতর্ক। তাহলে কি হবে এই জায়গায়, আমাদের উত্তর হচ্ছে কান্ট্রি। কি পাচ্ছি আমরা, কান্ট্রি অলসো। ওকে, তাহলে এন্ড দিয়ে আমরা এই উত্তরটা করতে পারলাম। তাহলে এখন আসলে বাকি অঞ্চলগুলো করি। গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, তাহলে সুনাগরিকেরা কেমন মানুষ। তাহলে খেয়াল করো এখানে অ্যান্সারটা কি হবে এটা আগে বোঝো। এই পিপল এটা হচ্ছে একটা নাউন, আমরা সাধারণত এটাকে বলি হচ্ছে কমন নাউন। সবসময় মাথায় রাখবা, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে তুমি সাধারণত অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যদি কোনো গ্যাপ পাও, নাউনের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে সেই উত্তরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি বলতে পারি না যে সুনাগরিকরা হলো আদর্শ মানুষ, হু আর পজেসিং, যারা ধারণ করে রাখে দ্য ড্যাশ অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি, আচরণ। আবার দেখো বা মনোভাব, দৃষ্টিভঙ্গি, এই অ্যাটিটিউড একটা নাউন। তাহলে এই নাউনকে মডিফাই কে করবে, এখানে আরেকটা অ্যাডজেক্টিভ লাগবে তোমার। তার মানে আমি যে দুইটা অ্যান্সার এখানে বসাবো, দুইটাই আমি সূত্র অনুযায়ী পাচ্ছি কি, অ্যাডজেক্টিভ। কারণ কি, এখানেও আছে একটা নাউন, আবার এইখানেও কি আছে একটা নাউন। তাহলে নাউনের আগে গ্যাপ মানে হচ্ছে এখানে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে আইডিয়ালিজম খেয়াল করো, আইডিয়ালিজম ISM থাকার মানে হচ্ছে এটা একটা নাউন। আমার তো নাউন লাগবে না, আমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আইডিয়ালিজম এর অ্যাডজেক্টিভ হচ্ছে আইডিয়াল। ওকে, তাহলে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল, সুনাগরিকরা হলো আদর্শ মানুষ, হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড। তাহলে সুনাগরিক যারা রাষ্ট্রের আইন কানুন মেনে চলে, রাষ্ট্রের সংবিধান মেনে চলে, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, রাষ্ট্রের দায়িত্ব পালন করে, তারা কেমন মনোভাব, অবশ্যই তারা ইতিবাচক মনোভাব ধারণ করে রাষ্ট্র সমাজ সম্পর্কে। তাহলে অ্যাটিটিউড যেহেতু নাউন, তাহলে আমার কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ সে কিসে আছে, সে অ্যাডজেক্টিভেই আছে। সো আমি অ্যাডজেক্টিভ সরাসরি বসাতে পারছি। তাহলে কি আছে, পজিটিভ। ওকে, তারপর আসো কি বলেছে, দে নেভার পজেস। দে মানে কারো, ওই যে সুনাগরিকেরা, দে নেভার পজেস, তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড। ওকে, তাহলে আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে আমরা এখানে আলোচনাগুলো করি। খেয়াল করো, আমরা কি পেলাম, অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক কার আছে, ভালো সম্পর্ক। অ্যাডজেক্টিভের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে নাউন, তাই তো। তাহলে নাউনের যদি তুমি দেখো নাউনের আগে গ্যাপ আছে, তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসাবা। আবার যদি দেখো অ্যাডজেক্টিভের পরে গ্যাপ দেওয়া আছে, তাহলে সেখানে তুমি নাউন বসাবা। এই দুইটার একটা ভালো কম্বিনেশন তুমি খেয়াল রাখবে। এবার এইখানে আসি একটু আমরা প্রিপোজিশনের ব্যবহার। দেখো কি আছে, অফ। তাহলে বলেছে যে দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। ডেভিয়েট মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট। আচ্ছা, এখন প্রশ্ন, পথভ্রষ্ট হওয়া, রাইট। তাহলে হওয়া কি আমাদের বি পাচ্ছি, বি অর্থ হচ্ছে হওয়া। তাহলে এখন এই যে অফ, এই অফের কারণে এখানে একটা পরিবর্তন ঘটবে, কি এটা আমরা একটু এখানে আলোচনা করি। দেখো, প্রিপোজিশনের আমাদের দুইটা সুন্দর নিয়ম আছে। একটা হচ্ছে টু প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে, সেটা হবে ভার্বের বেস ফর্ম। কি বললাম, প্রিপোজিশন টু এর পরে যদি আমাদের ভার্বটা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ বলে থাকি। আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে টু ছাড়া অন্যান্য প্রিপোজিশন যদি হয়, অর্থাৎ টু ছাড়া ধরো বাই হলো, অফ হলো, অন হলো, উইদাউট, ইন, যে কোনো ধরনের প্রিপোজিশন, অন্যান্য প্রিপোজিশন, আমি টু ছাড়া বাকিটা বোঝাচ্ছি, অন্যান্য প্রিপোজিশন। অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে সিস্টেমটা কি, তখন হবে হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যেটাকে আমরা বলছি জিরান্ড। তাহলে এই দুটো নিয়ম মনে রাখবা, আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, টু এর সাথে ভার্বের বেস ফর্ম, অন্যান্য প্রিপোজিশনের সাথে ভার্বের আইএনজি। তাহলে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, প্রেজেন্ট বা পাস্টের সাথে না। তাহলে হওয়া কি হবে, তাহলে বি না হয় কি হয়ে যাবে,
এখানে কি হবে আমাদের ভার্বের আইএনজি। তাহলে আমি বি না লিখে উত্তর কি হবে? অফ বিং ডেভিড, অফ বিং ডেভিড। তাহলে তারা পথভ্রষ্ট হওয়ার মতো গুণাগুণ তাদের মধ্যে থাকে না, যারা সুনাগরিক। দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সব সময় চিন্তা করে অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। সারাউন্ডিং শব্দটা অর্থ হচ্ছে আশেপাশে, তার চারপাশে। তাহলে সুনাগরিক সবসময় তার চারপাশের মানুষজন, চারপাশের পরিবেশ সবকিছু নিয়ে সেগুলোর ড্যাশের ব্যাপারে চিন্তা করে। এখানে আরেকটা নিয়ম মাথায় রাখো, দা এবং অফের মাঝখানে যখন একটা মাত্র শব্দ হয় সেইটা একটা নাউন হয়। কি বললাম? দা এবং অফের মাঝে যদি একটি মাত্র গ্যাপ দেখো তাহলে সেটা আনডাউটেডলি একটা নাউন। একটা মাত্র গ্যাপ থাকলে, তাহলে দা এবং অফের মাঝে একটি গ্যাপ থাকলে সেটা কি হবে? দা এবং এখানে যদি অফ দেখো তাহলে মাঝখানে কি হবে? একটা নাউন হবে। দা এবং অফের মাঝখানে কি বসে? একটা নাউন। তাহলে বলেছে যে সুনাগরিকরা তাদের আশেপাশের সকলের কল্যাণের ব্যাপার নিয়ে তারা চিন্তা করে। তাহলে কল্যাণ কি হবে? ওয়েলফেয়ার, এটা নাউনে আছে। নাউন থাকলে কোনো পরিবর্তন দরকার নাই, আমার উত্তর কি হবে? ওয়েলফেয়ার। ওকে, তারপর আসি, দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। ওকে, খেয়াল করো, এখন বলছে দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। আবার দেখো প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে এখানে যেই শব্দটা বসবে সেটা কি বসবে? অবশ্যই আইএনজি বসবে। কি বসবে? এটা ভার্বের আইএনজি বসবে, ভার্বের আইএনজি। আর এইখানে যে শব্দটা হবে দেখো, এই যে গুড, কি গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে তার পরে বসার মানে কি? তার পরে বসার মানে হচ্ছে একটা নাউন বসবে। তাহলে অ্যাডজেক্টিভের পরে বসিয়েছি তাই নাউন, আবার প্রিপোজিশন টু ছাড়া বাকি প্রিপোজিশনের সাথে কি হবে? আইএনজি হবে। দ্যাটস ইট। তাহলে খেয়াল করো, দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ, তাদের সেই সকল ভালো গুণাবলী রয়েছে দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স, যা অন্যদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে। তাহলে সুনাগরিকের অন্যান্যদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে এইরকম গুণাবলী তার মধ্যে রয়েছে। অল খেয়াল করো, অল সাধারণত একটা প্লুরাল ডিটারমিনার। অল কি একটা প্লুরাল ডিটারমিনার। তাহলে মাথায় রাখতে হবে অলের পরে যদি যে নাউনটা বসবে সেটাও প্লুরাল হবে। তাহলে কোয়ালিটি না হয় কি হবে? কোয়ালিটিস। খেয়াল রাখবা, কারণ কি অল দিয়ে সাধারণত প্লুরাল ফর্মকে বোঝায়। তাহলে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। তাহলে তাদের এমন সব ভালো গুণাবলী রয়েছে যার দ্বারা তারা অন্যদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ হয়। তাহলে সাহায্য করে ইংলিশ কি? হেল্প। আমার তো হেল্পটা লাগবে না, এখানে কি আছে? অফ। তাহলে অফ যদি আসে তাহলে আমার কি লাগবে? মূল ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। তাহলে কি হবে? হেল্পিং আদার্স। ওকে, তারপর দেখো, দ্যাট ইজ হোয়াই, এই কারণে গুড সিটিজেন্স আর লাভড বাই অল, এই কারণে সুনাগরিকদেরকে সবাই ভালোবাসে। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, তারা কখনোই তাদের নিজের ড্যাশ সফলতা নিয়ে ভাবে না। তাহলে প্রসপারিটি, ITY কোনো সাফিক্স থাকার মানে এটা একটা নাউন। আর নাউন যেহেতু বসেছে এখানে, তাহলে নাউনের আগের ঘরটা আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফাইন, তাহলে অ্যাডজেক্টিভ খুঁজে বের করো। তারা তাদের কেমন উন্নতি নিয়ে ভাবে না, কেমন সুযোগ সুবিধা নিয়ে ভাবে না, তাদের বস্তুবাদী কোনো চিন্তা ভাবনা নিয়ে তারা ভাবে না। তাহলে ম্যাটেরিয়ালিজম হচ্ছে আমাদের একটা নাউন, রাইট? আমার কি লাগবে? অ্যাডজেক্টিভ। তাহলে ম্যাটেরিয়ালিজম থেকে কি আসে? ম্যাটারিয়ালিস্টিক, বস্তুবাদী। অর্থাৎ জাগতিক কোনো উন্নতি, সফলতা, সম্পত্তি নিয়ে তারা কখনো ভাবে না। তাহলে জাগতিক কি হবে? ম্যাটারিয়ালিস্টিক। ওকে, ম্যাটেরিয়ালিজম থেকে ম্যাটারিয়ালিস্টিক। ওকে, এবং এই কারণেই দে ডেডিকেট দেয়ার লাইভস ফর আদার্স হুইচ ড্যাশ দেম, তারা তাদের জীবনকে অন্যের কারণে উৎসর্গ করে দেয় যা তাদেরকে অমর করে তোলে। তাহলে তাহলে কি হবে? এই কারণে, এই যে হ্যান্স অর্থ কি? এই কারণে, তাহলে কি হবে? হ্যান্স অর্থ এই কারণে, তাহলে হ্যান্স and hence they dedicate their lives, তারা তাদের জীবনকে উৎসর্গ করে for others, অন্যের জন্য। টেন্সটা খেয়াল করো, টেন্স কি এখানে? they dedicate their life, তাহলে এটা কিসে আছে? এটা হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মে। তাহলে আমাদের এই যে প্রিন্সিপাল ক্লজটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, যেটা কিনা হুইচ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। হুইচ কি? হুইচ বলতে বুঝাইছে এই যে তাদের ডেডিকেশনটা,
এই যে অন্যের জন্য যে সুনাগরিকরা নিজের জীবনকে উৎসর্গ করে, এই জিনিসটা তাদেরকে অমর করে তোলে। ইমমর্টাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? আমার লাগবে কি? আমার লাগবে ভার্ব। ইমমর্টালের ভার্ব হচ্ছে ইমমর্টালাইজ। ইমমর্টালাইজ। তাহলে এখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, মানে রিলেটিভ প্রোনাউনটা এটা তো সাবজেক্টে কাজ করতেছে। তাহলে রিলেটিভ প্রোনাউন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এইখানে যে তুমি প্রেজেন্ট টেন্সে ভার্বটা বসাবো, এটা কি হবে? ওইটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে কি পাচ্ছি এখানে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে কি পাবো আমি? ইমমর্টালাইজ হচ্ছে ভার্ব, ইমমর্টালাইজেস। ইমমর্টালাইজেস। ওকে, তাহলে এবং এই কারণেই দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স হুইচ ইমমর্টালাইজেস দেম। তারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে, যা তাদেরকে অমর করে তোলে। এটা চিরন্তন সত্য কথা। যে কথা সার্বজনীন, যে কথা সত্য, যে কথা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা। ওকে, আশা করছি তোমরা ঢাকা বোর্ডের 24 প্রশ্ন বুঝেছো। আমরা চলো তার পরের প্রশ্নটাতে চলে যাই। ওকে, আমরা দিনাজপুর বোর্ড 24, আমরা 24-এর 2টা প্রশ্ন রেখেছি, ঢাকা আর হচ্ছে দিনাজপুর বোর্ড। ওকে, আমরা দিনাজপুর প্রশ্নে চলো একটু খেয়াল করি। হ্যাঁ, প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে আমরা মূল শব্দগুলো পড়বো, তারপর আমরা এখানে সলভে চলে আসবো। ওকে, প্রথম শব্দ মিস ইউজ। মিস ইউজ শব্দটার মানে হচ্ছে ভুল ব্যবহার বা অপব্যবহার। যেটা যেভাবে ব্যবহার করা দরকার সেটা না করে এটার যদি বিপরীত ব্যবহার করা হয়, ক্ষতির কারণ হয়, সেটাকে বলা হয় মিস ইউজ। মেক বানানো, ফ্যামিলি মানে পরিবার, এক্সপান্ড মানে হচ্ছে বৃদ্ধি করা, হ্যাঁ বাড়িয়ে দেওয়া, পপুলার জনপ্রিয়, ইউজার্স ব্যবহারকারী, ইনভেন্ট আবিষ্কার করা, উইদিন মধ্যে। উইদিন প্রিপোজিশনটা অর্থ দেয় হচ্ছে কোনো কিছুর মধ্যে, ঠিক আছে, মধ্যে। ইউজ, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, এডিক্টেড অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্ত, স্প্রেডস মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। স্প্রেড মানে কি? ছড়িয়ে দেওয়া। যেমন বলে যে ফ্লাওয়ার্স স্প্রেড, কি বলা যায়, ফ্রেগনেন্স। হ্যাঁ, ফুল হচ্ছে সুবাস ছড়ায়, তাহলে কোনো কিছু ছড়িয়ে দেওয়া বলা হয় কি? স্প্রেড। ওভার মানে কি? ওভার মানে আসলে জুড়ে অর্থে ব্যবহৃত হয় এটা, আবার অন্যান্য প্রিপোজিশনের সাথে ব্যবহৃত হয় অন্য ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকবার দেখি। মিসইউজ অপব্যবহার, মেক বানানো, ফ্যামিলি পরিবার, এক্সপান্ড বৃদ্ধি করা, পপুলার জনপ্রিয়, ইউজার্স ব্যবহারকারী, ইনভেন্ট আবিষ্কার করা, উইদিন মধ্যে, ইউজ ব্যবহার করা, এডিক্টেড অর্থ হচ্ছে আসক্ত, স্প্রেডস অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, আর ওভার মানে হচ্ছে জুড়ে হতে পারে, আবার অন্যান্য ক্ষেত্রে আবার অন্যান্য রকম অর্থ দিতে পারে। ওকে, এখন আমরা একটু শব্দগুলোর ব্যবহার দেখি একটু কেমন হয়। ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। ওকে, তাহলে বলেছে ফেসবুক একটা অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। ফাইন, ফেসবুক হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। ওকে, তাহলে আমরা এটা একটা সহজ সেন্টেন্স, এটা আমাদের কোনো বাক্য এখানে নাই। ফেসবুক হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। ইট ইজ আ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটা একটা ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এটা ড্যাশ রকমের সামাজিক যোগাযোগের মাধ্যম। এখন খেয়াল করো, এই যে শব্দ জোড়া আছে বা এখানে শব্দগুচ্ছ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এইটার আসলে অর্থ কি দেখো। এটা হচ্ছে, এটাকে আমরা বলেছি নাউন ফ্রেজ, একটা নাউন ফ্রেজ। এখন আমরা জানি নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ, ঠিক একইভাবে নাউন ফ্রেজকেও অ্যাডজেক্টিভ একটা মডিফাই করতে পারে। তাহলে এখানে কে মডিফাই করবে? একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে যেভাবে অ্যাডজেক্টিভ মডিফাই করে, ঠিক একইভাবে নাউন ফ্রেজকেও একটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। তাহলে ইট ইজ আ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তাহলে ফেসবুক এখন কেমন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম? কেমন রকম? অবশ্যই অনেক বেশি জনপ্রিয়। তাহলে কোনটা পাচ্ছে এখানে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? পপুলার। তাহলে পপুলার নিজে কিসে আছে? সে অ্যাডজেক্টিভে আছে। আমি কি পাবো? অ্যাডজেক্টিভ পপুলার। ওকে, তারপর ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এই ফেসবুক সারা বিশ্ব জুড়ে বন্ধুত্ব এবং সম্পর্ককে বৃদ্ধি করে চলছে, বাড়িয়ে চলছে। ব্যাপারটা এরকম, ধরো আমরা এখানে ঢাকায় বসে, আমরা চট্টগ্রামে একজন মানুষের সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে না? ঢাকায় বসে কারোর সাথে কোনো ইউটিউবার এমন আছে যে ফেসবুকের মধ্যে পরিচয়, আরেক দেশে ফেসবুকের ব্লগারের সাথে।
তাহলে এরকম হয়ে কি হচ্ছে, সে আরেক দেশে মানুষের সাথে তার বন্ধুত্ব হয়ে যাচ্ছে। তো এটাই বলেছে। তাহলে এই কথাটা হচ্ছে বর্তমানের ঘটনা, ইট ইজ। তাহলে ইজ কোন টেন্সে? ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়। ইজ কাকে বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট ইজ ড্যাশ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার অক্সিলিয়ারি অ্যামিজারের পরে মূল ভার্বের কি প্যাটার্ন বসে? ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের আইএনজি ফরম্যাটটা বসে। তাহলে কি পাচ্ছি? ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন। তাহলে এই যে ফেসবুক ছড়িয়ে বা ফেসবুক বাড়িয়েই যাচ্ছে বন্ধুত্ব এবং সম্পর্ক, তাহলে কি হবে? এক্সপান্ড যে ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত হবে, এক্সপান্ডিং। তাহলে ইট ইজ এক্সপান্ডিং ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, জুড়ে। ওভার শব্দটা ব্যবহৃত কখন? জুড়ে। যেমন ধরো অল ওভার দ্য ক্লাস, পুরো ক্লাস জুড়ে। অল ওভার দ্য ইউনিভার্সিটি, পুরো ভার্সিটি জুড়ে। অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। তাহলে কি হবে? অল ওভার। তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার আসো আমরা এই পর্যন্ত প্রেজেন্ট টেন্সের কথাবার্তা শুনলাম। এখন খেয়াল রাখবা, তোমাদের উইথ ক্লোজ হোক বা উইদাউট ক্লোজ হোক, এরকম কখনো কোনো কথার মোচড় থাকে। কথার কখনো বাক্যের মধ্যিখানে সময়ের একটা মোচড় থাকে, সময়টা ফ্লাকচুয়েশন থাকে। এমন হচ্ছে যে প্রথম কথাগুলো প্রেজেন্টে, কিন্তু মাঝখানে একটা অতীতের ঘটনাকে নিয়ে আসলো। তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে সময়কালের চিন্তা করে কিন্তু প্রেজেন্টের মাঝখানে পাস্ট টেন্স ঢুকতে পারে। যেমন ধরো এখন বলা হলে ফেসবুক খুব জনপ্রিয় বর্তমানের অবস্থাতে, না? ফেসবুক অনেক সম্পর্ক বাড়িয়ে চলেছে, বর্তমানের কথা। বাট হঠাৎ করে কি দিল দেখো, যদিও মার্ক জাকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক, যদিও মার্ক জাকারবার্গ সবার আগে ফেসবুক আবিষ্কার করে বা করবে, নাকি করেছিল? করে বললে সে প্রতিদিন করে, করবে বললে ফেসবুক এখনো দুনিয়াতে আসেই নাই, আর করেছিল বলার মানে হচ্ছে এটা অলরেডি হয়ে গেছে। তাহলে ফেসবুক আবিষ্কার হয়েছে কবে? আমরা জানি ফেসবুক আবিষ্কার হয়েছে 2004 সালে, রাইট? 2004 সালে। তাহলে অতীতের কোনো ঘটনা যদি আমরা বলতে হয়, তাহলে টেন্স কোনটা হবে? পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা কি হবে? V2 হবে। তাহলে আবিষ্কার করেছিলেন, ইনভেন্ট থেকে কি হবে? ইনভেন্টেড। তাহলে দো মার্ক জাকারবার্গ ফার্স্ট ইনভেন্টেড ফেসবুক, ড্যাশ আ ভেরি শর্ট টাইম, কিন্তু অল্প সময়ের মধ্যে। বলেছিলাম না, মধ্যে, উইদিন ফিউ সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে, উইদিন 2 মান্থস, 2 মাসের মধ্যে, উইদিন ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে, উইদিন ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে। তাহলে উইদিন আ ভেরি শর্ট টাইম। তাহলে যদিও তিনি 2004 সালে ফেসবুক আবিষ্কার করেছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই, উইদিন আ ভেরি শর্ট টাইম ইট গেইনড মাচ পপুলারিটি। এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। বর্তমানে ফেসবুকে রয়েছে 1 বিলিয়ন, মানে 100 কোটি অ্যাক্টিভ ইউজার্স। ওকে, ইট হ্যাজ লাভ এন্ড শেয়ার্ড সরোস। ওকে, এবার আসো কি বলেছে খেয়াল করো। নাও এই যে এখন কিন্তু তোমার কথাটা আবার প্রেজেন্টে চলে আসছে। নাও বর্তমানে ঘটনা। নাও ইট হ্যাজ, ইহার আছে 1/1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। ওকে, তাহলে ফেসবুক ড্যাশ লাভ এন্ড শেয়ার্ড সরোস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে শেয়ারটা কিসে আছে? দেখো শেয়ার কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফর্মে, কিন্তু হ্যাঁ, শেয়ার কি? এটা শেয়ার হওয়ার কথা না, এটা হচ্ছে শেয়ারস। হ্যাঁ, দুঃখিত, শেয়ারস। তো এই শেয়ারস কিসে আছে? ভার্বের প্রেজেন্ট ফর্মে। আমাদের মনে আছে বলেছিলাম এন্ড কি কাজ করে বলতো? এন্ডের আগে এবং এন্ডের পরে একই রকম ভার্বের প্যাটার্ন হয় সাধারণত, বলেছি সাধারণত, মোস্ট অফ দ্য কেসেস। তাহলে এন্ডের পরে যদি হয় ইট কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই হি হয়েছে, ফাইন। তাহলে সে কি করে? দুঃখকে ভাগ করে নেয় ফেসবুকে। আমরা ফেসবুক স্ট্যাটাস দিই, মন খারাপ, এটা সেটা বলি, অন্যরা কমেন্ট করে, ব্যাপার না, লাইফে অনেক প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, আমাদের সবার জীবনে তো একই রকম না, অনেকে সোনার চামচ মুখে দিয়ে জন্মায় নাই, তাই না? আমাদের লাইফ তো সকলে একরকম না। সো অনেকে কিন্তু এখানে এসে বলে যে প্যারা নাই বন্ধু, চল আমরা একসাথে আজকে গল্প করি, একসাথে আমরা একটু ঘুরতে যাই, আমরা একসাথে খেতে চাই। সো অনেক সময় আমাদের সরস গুলা শেয়ার করে নিই বন্ধুদের সাথে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি হবে? ইট, ইহা ছড়িয়ে দেয়। তাহলে ফেসবুক ছড়িয়ে দেয় ভালোবাসা, একজনের মধ্যে আরেকজনের ভালোবাসা ছড়িয়ে দেয়। তাহলে ইট কি হবে? স্প্রেড হচ্ছে ছড়ানো, তাহলে স্প্রেডস হবে। ভার্বের সাথে অলরেডি এস বাই এস দেওয়া আছে। তাহলে ইট স্প্রেডস লাভ
and shares sorrows। তাহলে ফেসবুক কি করে? ভালোবাসা ছড়ায় এবং কষ্টকে ভাগ করে নেয়। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, ইট ইজ ড্যাশ। ওকে, এইবার আসো প্রশ্ন যে ভাইয়া এখানে ইজ দেওয়া আছে, এখন ইজ যে দেওয়া আছে আমি কি ব্যবহার করব? ফেসবুকের এত গুণাবলী বললাম, এখন দেখো বাট বলেছে। বাট বলার মানে হচ্ছে এত এত গুণাবলীর একটা উল্টা দিক বলতে হবে। বাট অর্থ কি? কিন্তু, তাই না? কিন্তু কখন বলি? ধরো এতগুলো নেগেটিভ বলছি, তাহলে কিন্তু মানে হচ্ছে এটার উল্টো বলবো, পজিটিভ। অনেকগুলো পজিটিভ বলেছি, এখন বাট বলেছি মানে হচ্ছে এর নেগেটিভ বলবো, উল্টাটা বলবো নেগেটিভ। আমরা অনেকক্ষণ লম্বা মানুষের কথা বলছি, বাট বলছি মানে এখন ছোটতে চলে আসবো। অনেকক্ষণ ছোট মানুষের কথা বলছি, এখন আমরা বড় মানুষের কথা বলবো। তার মানে বাট হচ্ছে পুরো কথার মোচড় দিয়ে দেয়, কথার দিক পরিবর্তন করে 180 ডিগ্রি। তাহলে এখন পর্যন্ত আমরা সব ফেসবুকের ভালো দিক জানলাম, সে পপুলার হয়েছে, সে জনপ্রিয় হয়েছে, ভালোবাসা ছড়ায়, দুঃখ সরিয়ে দেয়। ওকে ফাইন, বাট সামটাইমস, মাঝে মাঝে, ইট ইজ, এটা অপব্যবহৃত হয়। তাহলে এখন সাবজেক্টটাকে এই সেন্টেন্সের ইট, তাই তো? এখন ইট, ফেসবুক কি নিজেকে নিজে অপব্যবহার করে? না, অপব্যবহৃত হয়। তার মানে সাবজেক্ট এখানে নিজে নিজে কাজটা করতেছে না। তাহলে ফেসবুক নিজে অপব্যবহৃত হয় না, ফেসবুককে অপব্যবহার করা হয়। তার মানে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ প্যাটার্ন ইউজ করবা। তাহলে প্যাটার্নটা খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিটিভ প্যাসিভ কিরকম? প্রেজেন্ট ইনডেফিনিটিভ প্যাসিভ কিরকম? এটার অ্যাক্টিভ প্যাটার্নটা আমরা জানি। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্টের পরে V1 সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তাই তো? আর যদি আমরা প্যাসিভ ফর্ম ইউজ করি, প্যাসিভ ফর্মে কি হবে? প্যাসিভে হবে হচ্ছে আমরা সাবজেক্টটা ইউজ করব, অর্থাৎ অবজেক্ট থেকে সাবজেক্ট, তারপর হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তার সাথে যুক্ত হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর আমাদের এক্সটেনশন যা আছে। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে এম ইজ আর এর সাথে V3। তাহলে ফেসবুক ভুলভাবে ব্যবহৃত হয়, ফেসবুকের অপব্যবহার হয়। সেটা তো ফেসবুক নিজেরটা নিজে করে না, সেটা বস্তু, সেটা সফটওয়্যার, সে তো নিজেরটা নিজে ইউজ করে না। তাহলে কি হবে? ইট ইজ, তাহলে এই যে মিস ইউজের V3 কি হবে? মিস ইউজড, মিস ইউজড, সে অপব্যবহৃত হয়। স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম ইন ড্যাশ ফেসবুক। আবার খেয়াল করো, শিক্ষার্থীরা অনেক সময় ব্যবহার করে ইন। তাহলে ইন যেহেতু টু ছাড়া অন্য প্রিপোজিশন, তাহলে তারপরে প্যাটার্নটা কি হবে? ভার্বের সাথে আইএনজি। যদি আমরা ইন যেহেতু টু ছাড়া অন্য প্রিপোজিশন, তাহলে তার পরের প্যাটার্নটা কি হবে? ভার্বের সাথে আইএনজি প্যাটার্ন। বুঝছো? তাহলে কি পাচ্ছি? স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম ইন ড্যাশ ফেসবুক which is very alarming for the future generation। তাহলে শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেক সময় নষ্ট করে, যা কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত বড় রকমের হুমকি। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্ব কি হবে? ব্যবহার করা। তাহলে কি হবে? ইন ইউজিং, ইন ইউজিং ফেসবুক। ওকে, adults are also getting dash to it which is causing many problems in their dash life। তাহলে তাদের ড্যাশ জীবনে এটা সমস্যা সৃষ্টি করে। শেষ আমাদের কথাবার্তা, লাস্ট লাইন দেওয়া আছে, সো উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং ফেসবুক। আচ্ছা, এখানে আসি, এই শব্দটা নিয়ে আমরা একটু প্রশ্ন করব। গেটিং, দেখো যদি কোনো শব্দে দেখো গ্যাটের পরে আরেকটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে, দেখো সেটা হতে পারে গ্যাট হতে পারে, সেটা গ্যাটস হতে পারে, হ্যাঁ, সেটা গট হতে পারে, অথবা সেটা গ্যাটিং হতে পারে। এই যে কোনোটার পরে যদি আরেকটা ফাইনাইট ভার্ব আসে বা প্রিন্সিপাল ভার্ব আসে, সেটা পাস্ট পার্টিসিপল হবে। এটা সুন্দর করে সবাই একটু নোট রাখো। গেট, গ্যাটস, গট অথবা গ্যাটিং, গ্যাট জাতীয় কোনো ভার্বের পরে যদি আরেকটা প্রিন্সিপাল ভার্ব আসে, তাহলে সেটা আইএনজি যুক্ত ফরম্যাটে বসবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে যে V3, রাইট? তাহলে তাহলে যে প্রাপ্তবয়স্করাও আসক্ত হয়ে যাচ্ছে ফেসবুকে, তাহলে দেখো এখানে অলরেডি V3তেই দেওয়া আছে। সো এডিক্টেড ইউজ করে ফেলো, এডিক্টেড টু ইট which is causing many problems in their dash life। তাদের কেমন জীবনে? তাদের পারিবারিক জীবনে, তাহলে ফ্যামিলি লাইফ। শেষ, ইন দেয়ার ফ্যামিলি লাইফ। তাহলে প্রাপ্তবয়স্করা অনেক বেশি পরিমাণে ফেসবুকে আসক্ত হয়ে যাচ্ছে। অনেক বেশি আসক্ত হলে তার কাজে ব্যাঘাত ঘটবে,
সে তার সন্তানদেরকে সময় দিতে পারবে না, সে তার চাকরি জীবন উন্নতি করতে পারবে না, সে তার স্ত্রী অথবা তার যেই পরিবার আছে সেই পরিবারকে সময় দিতে পারবে না, তাদের দেখাশোনা ভালো মতো করতে পারবে না, তার মনোযোগের নষ্ট হবে, তার ভালো কাজ বা তার যে মূল চাকরি, মূল কাজ, মূল ব্যবসা সেখানে অনেক বেশি অ্যাটেনশনের ঘাটতি দেখা দিবে যদি সে অধিক পরিমাণে ফেসবুকে থাকে। ঠিক একই কথা তোমরা স্টুডেন্টদের জন্য, তোমরা কিন্তু অনেক সময় এমন করো যে তোমাদের প্রয়োজন নাই, হ্যাঁ তোমরা ধরো অনলাইনে, এখন অনলাইন এডুকেশন তোমাদের কাছে খুব অ্যাভেলেবল, তাই না? তোমরা অনেক কম খরচে পারচেস করতে পারছো এক একটা কোর্স। এখন তোমরা যেই কোর্সের বা ক্লাসের টাইম তোমাদের ধরো হচ্ছে প্রতিদিন তোমার 3 ঘন্টা টাইম ক্লাস, কিন্তু আমরা এই 3 ঘন্টার বাইরে স্ক্রল করা, পোস্ট করা, কমেন্ট পড়া, রিলস দেখা, এগুলো করে করে তোমার প্রতিদিন 3 ঘন্টা ক্লাসের বাহিরেও তোমরা আরো 4-5 ঘন্টা সময় অপচয় করো শুধু ফেসবুকে তাকিয়ে তাকিয়ে। একটা গবেষণা দেখা গেছে যে ফেসবুক আমাদের থেকে কত টাকা নেয় প্রতি মাসে বা প্রতিদিন, আমরা হয়তো সেটা খরচটা হিসাব করতে পারি না। তো এটা হিসাবটা এইভাবে দেখিয়েছে যে আপনি ধরেন একটা চাকরি করেন, চাকরি কি হয়, 8 ঘন্টা জব হয় না, দিনে 8 ঘন্টা জব। এখন দেখো 8 ঘন্টা জব করে একজন মানুষ 20,000 বা 25,000 টাকা সে স্যালারি পাচ্ছে, তার একদম ফুল টাইম জব 8 ঘন্টা, ধরো সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা। ব্যাংকের অফিসগুলো চিন্তা করো না, ব্যাংকে যদি যারা চাকরি করে তাহলে 10টা থেকে 11, 12, 1, 2, 3, 4, 5, তাহলে 7 ঘন্টা চাকরি। এরপরে যদি তার অফিসে আরো বিভিন্ন কাজ থাকে তাহলে আরো 1 ঘন্টা, ধরো 6টা পর্যন্ত কাজ করে, 8 ঘন্টা। 8 ঘন্টা জব করে একজন ব্যাংকের কর্মকর্তা 30, 35, 40,000 টাকা পর্যন্ত ইনকাম করে। তাহলে সেই খরচটাই তো তুমি করতেছো নাকি 8 ঘন্টা ফেসবুক চালিয়ে। তার মানে তুমি কিন্তু ওই 30,000 টাকা ইনকাম করার মতো যে মেধা তোমার মধ্যে ছিল সেটা তুমি অপব্যয় করতেছো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে করে, যাতে তোমার বিন্দু মাত্র লাভ হচ্ছে না, বরং তোমার মনোযোগের ঘাটতি করছে, অ্যাংজাইটি বাড়তেছে, দুশ্চিন্তা বাড়তেছে, বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস তোমার মাথার মধ্যে ইনপুট হচ্ছে, যার কারণে মূল কাজ তোমরা করতে পারো না। সো এই ভিডিওতে যারা তোমরা এই ক্লাসটা করতেছো, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য পরামর্শ হবে সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু দূরে থাকা যায়, পরবর্তী লাইফটা তোমাদের জন্য বেটার হবে যদি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করা শিখতে পারো। বুঝছো? ওকে, এটা গেল আমাদের পরবর্তী প্রবলেম। চলো আমরা তার পরেরটাই যাই। চলো আমরা প্রথমে যে মূল শব্দগুলো আছে এই শব্দগুলো একবার একটু দেখে নেই। প্রথমে কি বলেছে? ভিক্টোরিয়াস। ভিক্টোরিয়াস মানে হচ্ছে বিজয়ী, অর্থাৎ যারা বিজয় অর্জন করেছে। আর ভিক্টোরিয়াসের একটা নাউন ফর্ম আছে ভিক্টোরি, অর্থ হচ্ছে বিজয়। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। চ্যাম্পিয়ন তাও বিজয়ী। সারেন্ডার এটা একটা ভার্ব ফর্ম, অর্থ হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা। রিক্যাপিচুলেট অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, কোনো জিনিস আরেকবার বলা, পুনরাবৃত্তি করা। অপ্রেশন অর্থ হচ্ছে নির্যাতন, দমন, এটার ভার্ব ফর্ম হচ্ছে অপ্রেস। টেক অর্থ হচ্ছে নেওয়া। হিস্ট্রিক্যাল অর্থ হচ্ছে ঐতিহাসিক, এর নাউন ফর্মটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। বার্থ জন্ম। ডিভিশন অর্থ হচ্ছে ভাগ, ডিভাইড অর্থ হচ্ছে ভাগ করা। অ্যাটাক অর্থ হচ্ছে আঘাত করা, ভার্বে আছে। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা একটু প্যাসেজটা আসি পড়ার ক্ষেত্রে। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের সব থেকে ড্যাশ বিষয়, ইজ হার ড্যাশ, তার ড্যাশ, হ্যাজ এন ড্যাশ নেশন অন মার্চ 26, 1971। তাহলে বাংলাদেশের সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো 1971 সালের 26শে মার্চ স্বাধীন রাষ্ট্র হিসেবে তার জন্ম। তাহলে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। দেখো এখন এখানে কি আছে? ইভেন্ট। ইভেন্ট কি একটা নাউন, মানে কোনো ঘটনা, তাই না? তাহলে নাউনকে মডিফাই করবে কে? একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে বাংলাদেশের সব থেকে কি ঘটনা? সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। তাহলে সিগনিফিকেন্ট ওয়ার্ডটা কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভই আছে, সো আর কোনো পরিবর্তন দরকার নাই। সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার। আচ্ছা, এখন এই হারটাকে আমরা কি বলি বলতো? হারকে বলি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলি? পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সব সময় একটা নাউন বসে। তাহলে দেখো আমরা একটু এখানে খেয়াল রাখো যে পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আমরা একটু বুঝবো। তাহলে আমরা কি শিখলাম? পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলোকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ আসলে বলি, এটা একটু আমরা নোট করে রাখি। যেমন ধরো মাই
তারপর হচ্ছে আওয়ার, ইয়োর, হিজ, হার, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ইটস। এবং আমরা যদি নাউন চিন্তা করি তাহলে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, যেমন ধরো কামাল, তাহলে কামাল কি হবে? কামালস। যদি ধরি ফারহান তাহলে কি হবে? ফারহানস, ফারহানস। তাহলে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি হচ্ছে কি? আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে তারপরে যদি একটা মাত্র গ্যাপ দেখো তাহলে সেখানে নিশ্চিত তোমরা একটা নাউন বসাবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, যে ইজ হার ড্যাশ, তার জন্ম। তাহলে বার্থ কিন্তু অলরেডি নাউনেই আছে, ঠিক আছে? বর্ন কিন্তু ভার্ব, কিন্তু বার্থ কিন্তু নাউন। তাহলে কি হবে? ইজ হার বার্থ অ্যাজ অ্যান ড্যাশ নেশন। তাহলে নেশন কি? নেশন হচ্ছে একটা নাউন, নেশনকে মডিফাই করবে কি? একটা অ্যাডজেক্টিভ, তাই তো? একটা কি অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে এখন অ্যাডজেক্টিভ তুমি বিবেচনা করার ক্ষেত্রে বা বাছাই করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন তা আর্টিকেল এন এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ আর্টিকেল এন কখন বসে? যখন আমার যে শব্দটা আছে বা অ্যাডজেক্টিভ হোক বা নাউন হোক, সেটা যখন ভাওয়েল লেটার দিয়ে শুরু হচ্ছে বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। তাহলে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া অ্যাডজেক্টিভ কোনটা দেখো? ইন্ডিপেন্ডেন্স। সে কিসে আছে? নাউন। আমার কি লাগবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট nation on March 26, 1971. It is a red letter day in the dash of Bangladesh. তাহলে রেড লেটার ডে, এই ফ্রেজটাকে মনে রাখো। আর রেড লেটার ডে অর্থ হচ্ছে স্মরণীয় দিন। অর্থ কি? স্মরণীয় দিন। আর রেড লেটার ডে স্মরণীয় দিন, স্মরণীয় দিন। বলেছে যে ইট ইজ আ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ। তাহলে দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে কি? বাংলাদেশের ইতিহাসে। তাহলে আমরা হিস্ট্রিক্যাল আছে কিসে? অ্যাডজেক্টিভে। কিন্তু আমি তো অ্যাডজেক্টিভ নিতে পারবো না, তাহলে আমার কি লাগবে? আমার এটা নাউন লাগবে। ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আফটার দ্য ড্যাশ অফ, আবার দেখো অফ এবং দা এর মাঝখানে একটা শব্দ, তোমার কি লাগবে? তোমার এখানে নাউন লাগবে। দা এবং অফের মাঝখানে একটা গ্যাপ মানে হচ্ছে সেখানে একটা নাউন প্রয়োজন। তাহলে বলেছে আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট মানে কি? উপমহাদেশ, উপমহাদেশ। তাহলে বলেছে যে উপমহাদেশের বিভক্তির পরে, ভাঙনের পরে উই গট পাকিস্তান। আমরা কাকে পাইলাম আমাদের সাথে? আমরা পাইলাম পাকিস্তানকে। তাহলে কি হবে? আফটার দা, তাহলে আমার ভার্ব নাউন দরকার। তাহলে ডিভিশন কিসে আছে? নাউন আছে, কারণ এস আই ওয়েন সাফিক্স থাকার মানে সেটা হচ্ছে একটা নাউন। তাহলে আফটার দা ডিভিশন, আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান। আমরা পাকিস্তানকে সাথে পেলাম। বাট দ্য পাকিস্তানিজ বিগ্যান টু, মনে আছে পড়াইছিলাম একটা ক্লাস, একটা টপিক আগে, টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। ভার্বের কি? বেস ফর্ম। তাহলে পাকিস্তানিরা শুরু করলো আমাদের উপর ড্যাশ আওয়ার পিপল, আমাদের মানুষকে নির্যাতন করা। তাহলে অপ্রেশন আছে আমাদের নাউনে, আমার তো সেটা লাগবে না, আমার লাগবে ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে অপ্রেস পর্যন্ত, ডাবল এস। তাহলে ও ডাবল পি আর ই ডাবল এস। তাহলে বাট দ্য পাকিস্তানিজ বিগেন টু অপ্রেস আওয়ার পিপল। তাহলে আমাদের নাগরিকদেরকে, আমার দেশের মানুষদেরকে তারা নির্যাতন করা শুরু করলো। অ্যাট ফার্স্ট, সবার আগে, দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের ভাষার উপর আঘাত হানলো। তাহলে এই ঘটনা তো বর্তমানে ঘটনা, পুরো ঘটনা কিন্তু 1947-48 সালের ঘটনা। দেখো এই পাশে কি হয়েছে? V2, কারণ অতীতের ঘটনা। তাহলে এখানে কি হবে? তারা আমাদের ভাষার উপর আঘাত করেছিল 1947 সালে, প্রথম শুরু করছে 48 সালে। তাহলে কি হবে? দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার উপর আঘাত আনলো। তাহলে আঘাত করে ইংরেজি যদি হয় অ্যাটাক, তাহলে পাস্ট ফর্ম কি হবে? দে অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ, দে অ্যাটাকড। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। আমরা 1952 ভাষা আন্দোলন কখনোই ভুলবো না। The language movement led to the mass upsurge of 1969। তাহলে এই 1900 ভাষা আন্দোলন এই 1969 গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল। As a result, ফলে, তাহলে 1969 সালে গণ অভ্যুত্থান, ফলে the war of liberation, মুক্তিযুদ্ধ, ড্যাশ প্লেস ইন 1971। 1971 সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে সংগঠিত হওয়া একটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে টেক প্লেস, টেক প্লেস।
অর্থ হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটা বা সংঘটিত হওয়া বা সংঘটিত সংঘটিত হওয়া, ঠিক আছে, হওয়া অথবা সংগঠিত হওয়া বা সংগঠিত হওয়া বা ঘটা। তাহলে এই টেক কি আমাদের, এটা হচ্ছে আমাদের ভার্ব। তার মানে তুমি ভার্বটাকে চাইলে যে কোনো রকম টেন্সের সাথে মিলিয়ে চেঞ্জ করতে পারবা। তাহলে এখানে কি হবে, 1971 সালের যেহেতু ঘটনা, প্লেস তো নাউন, নাউনের কোনো চেঞ্জ নাই, তাহলে টেকের জায়গায় আমরা কি ব্যবহার করব, দ্য ওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন 1971। তাহলে তারপর কি হলো, 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো। আফটার 9 মান্থ স্ট্রাগল, 9 মাস যুদ্ধের পর, দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড টু, আবার খেয়াল করো প্রিপোজিশন কি আছে, টু। কম্পেল টু অর্থ হচ্ছে বাধ্য হওয়া, কোনো কিছুর প্রতি ফোর্সড হওয়া। তাহলে পাকিস্তানিরা বাধ্য হলো টু ড্যাশ, টু এর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম আইএনজি কিছুই না, এখানে বসবে কি, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে কি বসবে, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, কি হবে, সারেন্ডার। সে নিজে ভার্বের বেস ফর্মে আছে, তাহলে কি পাবো আমি, সারেন্ডার। সারেন্ডার এন্ড উই ওন ড্যাশ, এবং ওন কি আমাদের ওন ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে আমার মূল ভার্ব, ভার্বের অবজেক্ট লাগবে। তাহলে অবজেক্ট কি হয়, একটা নাউন হয়। অবজেক্ট কি হয়, একটা নাউন হতে পারে। তাহলে কি হবে, এন্ড উই ওন ভিক্টোরিয়াস থেকে কি হবে, ভিক্টোরি, নাউন কি হয়, ভিক্টোরি, এবং আমরা বিজয় অর্জন করলাম। ভিক্টোরিয়াস কিন্তু বিজয়ী, আমরা কিন্তু বিজয়ী অর্জন করলাম না, আমরা নিজেরাই বিজয়টা অর্জন করলাম মুক্তিযুদ্ধ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 23-এর প্রথম প্রশ্ন আমরা সলভ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা তারপরে যাব, আমরা 23-এর আরো একটা প্রশ্ন দেখবো, যশোর বোর্ড 2023। আমরা সাধারণত কিন্তু যশোর বোর্ডকে একটু অ্যাভয়েড করে চলি। যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু একটু খুবই ইউনিক টাইপের হয়, কখনো কখনো মোটামুটি মিডিয়াম হয়, পারা যায়, অনেক সময় একটু কঠিন প্রশ্ন করে, হ্যাঁ, যশোর বোর্ডে। তো সেই জন্য বলবো যে যশোর বোর্ডের ক্ষেত্রে তোমরা যারা যশোর বোর্ডের শিক্ষার্থী আছো, একটু কেয়ারফুল থাকবা। যশোর বোর্ডে কিন্তু অনেক সময় ট্রিকি কোয়েশ্চেন হয়, সো ওইসব ব্যাপারের জন্য তোমাকে অবশ্যই প্রায়র প্রস্তুতি রাখতে হবে, যেন ট্রিকি কোয়েশ্চেনে তুমি বেটার মার্ক অ্যান্সার করার মতো যোগ্যতা অর্জন করতে পারো। আমরা যশোর বোর্ডে 23-এর প্রশ্ন একটু দেখবো, চলো। আচ্ছা, আমরা শব্দগুলো একটু পড়ি। হ্যাঁ, অল মানে সব, রাইজ মানে ওঠানো, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক, অ্যান্সার মানে উত্তর করা, বিগিন মানে শুরু করা, ইউজ ব্যবহার করা, ডিস্ট্রিবিউট শব্দ অর্থ হচ্ছে বন্টন করে দেওয়া। থ্রু, থ্রু শব্দটা প্রিপোজিশন মাধ্যমে হয়, অন্যান্য শব্দের সাথে ব্যবহৃত হয়ে অনেক রকম অর্থ দিতে পারে, বাট থ্রু অর্থ হচ্ছে মাধ্যমে। হ্যাভ অর্থ থাকা, হ্যাভ শব্দ অর্থ কি পাই আমরা, থাকা, আমার কিছু কিছু থাকা, তাহলে কি হবে, হ্যাভ। ওকে, তাহলে নেসেসিটি দরকার, আর কেয়ারফুলি মানে হচ্ছে সতর্ক ভাবে। আসলে আমরা প্রশ্ন সলভ করি। স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, তাহলে শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার ব্যাপারে খুবই স্ট্র্যাটেজিক মানে কৌশলী হতে হবে। ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, ওকে, বলেছে এটা একজন পরীক্ষার্থীর জন্য খুবই দরকারি। টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস, কিছু ইনস্ট্রাকশন, নিয়ম কানুন কিছু ফলো করা, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গাটা কি হবে। এখানে খেয়াল করো, এই যে ইজ, ইজ ভার্বের একটা নাম আছে, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সবাই একটু নোট করে রাখো এটাকে, লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে লিঙ্কিং ভার্ব কারা, অথবা লিঙ্কিং ভার্ব একটা সাধারণ ধারণা আমরা দেই, চলো কারা কারা লিঙ্কিং ভার্ব, এটা ছোট্ট করে নোট রাখো। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, পরে সাধারণত একটা অ্যাডজেক্টিভ বসে। কি বসে, অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে কি বসে, আমাদের অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে ভাইয়া লিঙ্কিং ভার্ব গুলো কারা কারা, আমরা দেখি কিভাবে চিনবো এদেরকে। যেমন ধরো বি, বিকাম, তারপর হচ্ছে কল, তারপর হচ্ছে স্মেল, তারপর হিয়ার, তারপর কি অ্যালাউ, তারপর কি হতে পারে, কলের হিয়ারের পর কি হতে পারে, যেমন ধর হচ্ছে টেস্ট, ফিল। এই প্রত্যেকটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে মাথায় রাখবা কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বলেছে, ইট ইজ, তাহলে ইজ যেহেতু লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পরেরটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ। কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে নেসেসিটি, সেটা হচ্ছে নাউন। নেসেসিটি কি, এটা একটা নাউন।
তুমি তো নাউন বসাইতে পারবে না, তোমার কি লাগবে, তোমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। নেসেসিটির অ্যাডজেক্টিভ কি, নেসেসারি। নেসেসারি, ওকে। তাহলে ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি, একজন শিক্ষার্থীর জন্য টু, তাহলে টু এর পরে আমরা জানি কি হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ফলো, সে নিজে বেস ফর্মে আছে, আর কোনো পরিবর্তন দরকার নাই। টু ফলো সাম ইনস্ট্রাকশনস, হি শুড গো ড্যাশ দ্য হোল কোয়েশ্চেন পেপার। দেখো মোডাল ভার্ব আছে, আমরা জানি মোডাল ভার্ব কি, শুরু হচ্ছে একটা মোডাল, শুড কি মোডাল, মোডালের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম, তাই তো। এখন প্রশ্ন হচ্ছে এখানে গো এর সাথে কোন জিনিসটা বসলে এখানে অর্থ দিবে হচ্ছে পর্যবেক্ষণ করা বা চোখ বুলানো। খেয়াল করো, একটা গ্রুপ ভার্ব আছে সুন্দর, সেটা হচ্ছে গো থ্রু। গো থ্রু অর্থ কি, পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ করা, ঠিক আছে। তাহলে পর্যবেক্ষণ করা বা খুব ভালোভাবে খেয়াল করা, হ্যাঁ খেয়াল করা, তাহলে কি হবে, গো এর সাথে প্রিপোজিশন আমরা কি পাচ্ছি, গো থ্রু। তাহলে এখানে আমি কি বসাতে পারবো যে হি শুড গো থ্রু দ্য হোল কোয়েশ্চেন পেপার, তাকে পুরাটা প্রশ্নের উপরে খুব পর্যবেক্ষণ করতে হবে সবার আগে, গো থ্রু। থ্রু দ্য কোয়েশ্চেন পেপার বিফোর হি ড্যাশ টু রাইট, সে লেখা শুরু করার পূর্বে। তাহলে এই কথা কি এমন যে সে লেখা শুরু করে দিছে, যেই কথাটা সাধারণভাবে বলা হয়, সচরাচর ভাবে বলা হয়, একটা সাধারণ কি বলা যায়, একদম খুব ক্যাজুয়াল একটা কথা, সেটা হচ্ছে প্রেজেন্টের কথা। তাহলে তার উচিত কোয়েশ্চেন পেপারটা খেয়াল করা লেখা শুরু করার পূর্বে। তার মানে সব সময়ের কথা, সে অতীতে পরীক্ষা দিল তার ক্ষেত্রে এই পরামর্শ, সে ভবিষ্যতে দিলে পরামর্শ, যে যখন পরীক্ষা দিবে তার জন্য এটা পরামর্শ। তাহলে যে কথাটা ইউনিভার্সাল, যে কথাটা সকলের জন্য প্রযোজ্য, যে কথাটা সার্বজনীন, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি কোন কোন সাবজেক্ট, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট টেন্স এখানে কি বসবে, এখানে V1 তো বসবেই, তবে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য তোমাকে কি লাগবে, একটা এস অথবা ইএস লাগবে। তাহলে বিফোর, সে লেখা শুরু করার পূর্বে। তাহলে শুরু করা ইংলিশ কি, বিগিন, তাহলে আমার কি লাগবে, বিগিনস। তাহলে বিগিন থেকে কি পাচ্ছি আমরা, বিগিনস। বিফোর হি বিগিনস টু রাইট হি মাস্ট মেক আ প্রপার ড্যাশ অফ হিজ টাইম। তাহলে প্রপার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না, যথার্থ। তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে নাউন, যেটাই বসাও যাই বসাও তার নাউন হবে। তাহলে হি মাস্ট মেক আ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, তাহলে তার সময়টার যথাযথ বন্টন করতে হবে। যেমন যদি 3 ঘন্টা পরীক্ষা হয়, তাহলে আমাদেরকে 10টা প্রশ্ন লিখতে হবে, তাই আমি প্রত্যেক প্রশ্নের জন্য কতটুকু টাইম পাচ্ছি, সেটা কি 20 মিনিট না 30 মিনিট। তাহলে এমন হয় না আমরা সৃজনশীল প্রশ্নে প্রথম প্রশ্ন প্রথম 1 ঘন্টায় দিয়ে 2টা, পরের 1 ঘন্টা দিয়ে 4টা, তাড়াহুড়া হয়ে যায়। তাই এই জন্য বলেছি যে তার সময়ের যথাযথ একটা বন্টন থাকতে হবে। তাহলে ডিস্ট্রিবিউট হচ্ছে ভাগ করে দেওয়া, সে আছে ভার্ব ফর্মে, আমি তো তাকে ইউজ করতে পারবো না, তাহলে তার কি লাগবে, তাকে টেনে আমি নাউন ফর্মে আনবো। ডিস্ট্রিবিউট থেকে নাউন ফর্ম কি হয়, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান, তাহলে আমরা কি বলেছিলাম, ক্যানের পরে মোডাল ভার্ব, মোডালের পরে কি বসে, মোডালের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে তার যেন থাকে এনাফ টাইম, তাহলে ক্যান হ্যাভ এনাফ টাইম টু আনসার ড্যাশ দ্য কোয়েশ্চেন্স, সবগুলো প্রশ্ন যেন উত্তর করতে পারে, তাই না, সবগুলো প্রশ্ন। তাহলে দেখো এই যে নাউনটা কিসে আছে, প্লুরাল নাউন, রাইট, প্লুরাল নাউন। তাহলে এখানে আমার কি লাগবে, একটা প্লুরাল ডিটারমিনার। আমরা এই জায়গায় কি প্রয়োজন, একটা প্লুরাল ডিটারমিনার, প্লুরাল ডিটারমিনার কি হবে, অল। অল কোথায় আছে, এই যে দেখো অল, তাহলে অল দ্য কোয়েশ্চেন্স। তাহলে বলেছে যে হি মাস্ট মেক আ প্রপার ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম সো দ্যাট হি ক্যান হ্যাভ এনাফ টাইম টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স। তাহলে তার সময়ের যথাযথ একটা বন্টন তার কাছে থাকতে হবে, যেন সে সবগুলো প্রশ্নের উত্তর করার মতো সময় তার কাছে থাকে। হি মাস্ট রাইট হিজ আনসার ড্যাশ, তার উচিত সবগুলো প্রশ্ন যথাযথভাবে বা সতর্কতার সাথে উত্তর করা। এখন দেখো এইখানে যে তুমি পার্ট অফ স্পিচটা বসাবা, সেটাকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা কিভাবে বুঝবা, দেখো বলেছে হি মাস্ট রাইট হিজ আনসার ড্যাশ, তার উচিত তার প্রশ্নগুলোকে ড্যাশ ভাবে উত্তর দেওয়া। এখন খেয়াল করো কেমন ভাবে উত্তর দেওয়া, এই রাইট ভার্বকে মডিফাই করতেছে। তার মানে আমি এইখানে যে পার্ট অফ স্পিচটা বসাবো, সেটা কিন্তু ওই যে রাইট আমার যে ভার্বটা আছে, ভার্বকে মডিফাই করতেছে।
এখন আমরা জানি যে ভার্বকে কে মডিফাই করতে পারে। দেখো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে একটা নাউনকে অথবা একটা প্রোনাউনকে, তাই না? কিন্তু অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা ভার্বকে, সে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভকে, সে মডিফাই করতে ভিন্ন রকম অন্য কোনো আরো একটা অ্যাডভার্বকে, এমনকি কখনো কখনো পুরো সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। তাকে সে সেন্টেন্সকে পর্যন্ত মডিফাই করতে পারে। তাহলে ভার্বকে যেহেতু মডিফাই করতেছে এই প্রশ্নে, ভার্বকে, তাহলে কেমন ভাবে লেখা উচিত? হি মাস্ট রাইট হিজ আনসার, অ্যাডভার্ব বসবে। এখানে কি বসবে? একটা অ্যাডভার্ব। তাহলে কোনটা নিবা? কেয়ারফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর কেয়ারফুলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই যে দেখো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কোনটা নিব? অ্যাডভার্ব নিব। তাহলে কেয়ারফুলি, হি মাস্ট রাইট হিজ অ্যানসার কেয়ারফুলি। ওকে, তারপর আসো, হি শুড বি ড্যাশ। আবার দেখো এই যে বি, বি বলেছিলাম, বি বিকাম কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তারপর কি লাগবে? আমার অ্যাডজেক্টিভ লাগবে। তার হতে হবে খুবই সতর্ক অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তার হাতের লেখার ব্যাপার তাকে খুবই সতর্ক হতে হবে। তাহলে বি ভার্ব যেহেতু একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর লাগবে অ্যাডজেক্টিভ, তাকে সতর্ক হতে হবে, কেয়ারফুল। ওকে, হি ক্যান, আমরা জানি ক্যান কি একটা মোডাল ভার্ব। হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, সে চাইলে ডাবল স্পেসিং ব্যবহার করতে পারে ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি অর ভেরি আনটাইডি। তার হাতের লেখা যদি খুব ছোট্ট হয় বা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, সে চাইলে ডাবল স্পেসিং ইউজ করতে পারে। অনেকে দেখো না একদম চাপায় 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 লেখে, লেখা একটার সাথে একটা লেগে যায়। তাহলে ক্যান যেহেতু মোডাল ভার্ব, তাহলে মোডালের পরে ব্যবহারটা কি? মোডালের পরে ভার্ব হচ্ছে বেস ফর্ম। কি হবে? বেস ফর্ম কি আছে? ইউজ। তাহলে হি ক্যান ইউজ, he can use double spacing if his handwriting is tiny or very untidy. দেখো এখানে পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন। তুমি যদি এইভাবে না শিখো, আমি বলি যে হ্যাঁ তোমরা অনেকে অনেকভাবে শিখতে পারো, তোমার বেসিক অনেক ক্লিয়ার, বাট তুমি যদি এইভাবে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি না করো যে উত্তর কি হবে। এখন সবাই এখানে ভাইয়া বিগিন হবে বুঝতে পারতেছি, বাট বিগিনসটা কেন হলো? এখানে ফলোই কেন হলো? ফলোস কেন হলো না? এখানে কেন আমরা থ্রু দিলাম? এখানে আমরা কেন হচ্ছে ডিস্ট্রিবিউশন না দিয়ে ডিস্ট্রিবিউট দিতে পারতাম কিনা? এই ব্যাপারগুলোকে তোমার জানতে হলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন এই অ্যানালাইসিস করে পড়তে শিখতে হবে। ঠিক আছে? ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা 23 প্রশ্ন দেখলাম, আমরা আরেকটা প্রশ্ন দেখবো, এটা অনেকবার রিপিট হয়েছে। দেখো ঢাকা বোর্ডে 2007-এ আসছে, একই প্রশ্ন কুমিল্লা বোর্ডে 2008-এ আসছে, আবার একই প্রশ্ন বরিশাল বোর্ডে 2023-এ আসছে। তার মানে এই প্রশ্ন ইতোমধ্যে তিনবার বোর্ডে আসছে, একই প্রশ্ন 3বার আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো আমরা একটা প্রশ্নকে একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, কম্পিউটার নিয়ে আসছে একটা প্রশ্ন। হ্যাঁ কম্পিউটার বেশ একটু জটিল প্রশ্ন। হ্যাঁ চলো এটা শব্দগুলো দেখি। ডিভাইস মানে হচ্ছে যন্ত্র, যে কোনো যন্ত্র ডিভাইস। অ্যাবাকাস, অ্যাবাকাস হচ্ছে একদম কম্পিউটারের প্রথম দিকের যে ভার্সন গুলো ছিল, এটার নাম বলা হতো হচ্ছে একটা অ্যাবাকাস। হ্যাঁ, যেটা শুধুমাত্র ক্যালকুলেশন করতে পারতো। আধুনিক কম্পিউটার যে ল্যাপটপ ডেস্কটপ যা দেখি আমরা, ম্যাকবুক, এটা সেটা অনেক কাজ করতে পারে, সে অনেক অগণিত কাজ কম্পিউটার দিয়ে তো সব করা হয়। তো ওই কম্পিউটার অ্যাবাকাস যেটা ছিল সেটা শুধু ক্যালকুলেশন করতে পারতো, এটা এক ধরনের ক্যালকুলেটরের মধ্যে ছিল। ট্রেন্ড, দক্ষ, প্রশিক্ষিত। লার্জ মানে হচ্ছে ব্যাপক, অনেক বেশি। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে। স্পেশাল একদম বিশেষ। পারফর্ম মানে কাজ করতে পারা। রিসেন্ট মানে সাম্প্রতিক। ইসেনশিয়াল মানে দরকারি। রেফার মানে বোঝানো, রেফার মানে কি? বা নির্দেশ করা বা বোঝানো, বোঝায় বা নির্দেশ করে। ঠিক আছে? গ্রেট মানে ব্যাপক রকম, মহান, অসাধারণ। আর কল মানে ডাকা। শেষ। ওকে, আমরা এবার একটু প্রশ্নগুলোতে আসি। চলো, দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। বলেছে কম্পিউটার অনেকটাই, এখানে ফেয়ারলি শব্দটা হচ্ছে অনেকটা, অনেকটাই ড্যাশ রকম আবিষ্কার। কম্পিউটার কি খুবই পুরাতন আবিষ্কার নাকি কম্পিউটার একটা সাম্প্রতিক আবিষ্কার? কম্পিউটার কাছ থেকে ধরো 100 বছর আগে কি কম্পিউটার ছিল, বা 200 বছর আগে কম্পিউটার ছিল? সেই সেন্সে বলা হয়েছে কম্পিউটার অনেকটাই আধুনিক একটা আবিষ্কার, সাম্প্রতিক একটা আবিষ্কার। তাহলে দেখো বলেছে যে দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। মানে ইনভেনশন, TION যুক্ত যে শব্দগুলো বা সাফিক্স গুলো আছে সেখানে, এইটা একটা নাউন।
তাহলে আমাকে নাউনের পূর্বে কোন একটা শব্দ বসাতে বলেছে, আমি অনেকবার বলেছি নাউনের পূর্বে কোন শব্দ মানে হচ্ছে সেটা একটা অ্যাডজেক্টিভ হতে বাধ্য। তো এখানে কি হবে? একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কম্পিউটার প্রায় অনেকটা একটা সাম্প্রতিক একটা আবিষ্কার। কম্পিউটার অনেক 200-300 বছর না কম্পিউটার বয়স। তাহলে কি হবে? ইজ আ ফেয়ারলি রিসেন্ট। তাহলে রিসেন্ট কিন্তু অ্যাডজেক্টিভই আছে। তাহলে কি হবে? ইজ ফেয়ারলি আ রিসেন্ট ইনভেনশন। ইট হ্যাজ নাও বিকাম। এই কম্পিউটার বর্তমানে হয়ে গেছে, এখানে বিকাম কিন্তু V3 তে আছে। হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। ইট হ্যাজ প্লাস V3। ইট হ্যাজ নাও বিকাম অ্যান ড্যাশ পার্ট অফ মডার্ন লাইফ। কিন্তু এটা বর্তমানে আধুনিক জীবনের এটা ড্যাশ রকমের অংশ হয়ে গেছে। তাহলে দেখো এখানে পার্ট আছে নাউন, তাহলে তোমাকে কি করতে হবে? নাউনের আগে বসানো মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে যে আমি অ্যাডজেক্টিভটা বসাবো এটাকে আমাকে অবশ্যই কেমন রাখতে হবে? এন। তার মানে এইখানে আমি যে অ্যাডজেক্টিভটা বসাবো সেটার জন্য অবশ্যই এন যে আমাকে আর্টিকেল দেওয়া আছে তার সাথে কনসিস্টেন্ট হয়, তার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে এই এন এর সাথে কোনটা যায়? এন এর সাথে যায় কোনটা আমাদের? ট্রেন্ড না, এই যে ইসেনশিয়াল। হ্যাঁ, প্রয়োজনীয়। তাহলে ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার মডার্ন লাইফ। এসেনশিয়াল, এসেনশিয়াল কিন্তু অ্যাডজেক্টিভে আছে, TIAL থাকলে সেটা একটা অ্যাডজেক্টিভ। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস অ্যান্ড ব্রট ড্যাশ আ রিভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড অ্যান্ড ব্রট। ওকে, দেখো এই যে এই এন্ডের কাজ কি? এন্ড তার উভয় পাশে কিন্তু একই রকম কাজ করে। দেখো ইট হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স, তাহলে হ্যাজ এর পরে কি হয়েছে খেয়াল করো তো? V3 হয়েছে না? V3। আবার এন্ড এর পরে দেখো কি হয়েছে? V3 হয়েছে। আমরা এটা বারবার মাথায় রাখবা, এন্ড একই রকম টেন্স কে সংযুক্ত করতে বেশি তার প্রবণতা থাকে। তাহলে ইট হ্যাজ, তাহলে এই কম্পিউটার হ্যাজ বেনিফিটেড, গ্রেটলি বেনিফিটেড আস। কম্পিউটার আমাদের অনেক উপকার করেছে। অ্যান্ড ব্রট অ্যাবাউট, এবং এনে দিয়েছে ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে ব্যাপক রকম বৈপ্লবিক পরিবর্তন আছে। তাহলে এই ব্রিং এর সাথে আমাদের একটা গ্রুপ ভার্ব বসে। এটা কি বলতো? ব্রিং এর সাথে একটা গ্রুপ ভার্ব বসে, সেটা কি? দেখো ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে আনা, অর্থ কি? আনা বা বই আনা। তাহলে কম্পিউটার আমাদের জীবনে বই এনেছে কি? এক বিপ্লবিক পরিবর্তন বা বৈপ্লবিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখানে আমার কি বসবে? আমার যেহেতু শুধু প্রিপোজিশনটা এখানে আছে ব্রিং এর সাথে, তাহলে ব্রড V3 হয়ে গেছে, কোনো প্যারা নাই। আমার কি দরকার? আমার শুধু প্রিপোজিশনটা দরকার। তাহলে ব্রট অ্যাবাউট রিভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ। ওকে, এনি ড্যাশ, যেই কোনো, খেয়াল রাখবে এনি সাধারণত সিঙ্গুলার ফর্মের সাথে বসে। কির সাথে? সিঙ্গুলার। এখানে নাউনটা কি হবে? সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার ডিটারমিনের সাথে সিঙ্গুলার নাউন। এনি ড্যাশ, যে কোনো যন্ত্র, দ্যাট হেল্পস পিপল, যা মানুষকে সাহায্য করে, পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, গাণিতিক সমস্যা সমাধানে সাহায্য করে, মেবি ড্যাশ আ কম্পিউটার, তাকেই হয়তো বলা যেতে পারে একটা কম্পিউটার। শুরুর দিকের কথা বলা হচ্ছে, কারণ শুরুর দিকে শুধু ক্যালকুলেট করার কাজ করতো। তাহলে হচ্ছে যে কোনো একটা যন্ত্র যেটা মানুষকে গাণিতিক হিসাব নিকাশ করতে, সমস্যা সমাধানে সাহায্য করে, তাকে বলা যেতে পারে একটা কম্পিউটার। তাহলে এনির পরে কি বসবে? যে কোনো যন্ত্র। তাহলে এই যে সিঙ্গুলার ফর্মে কি আছে? ডিভাইস, এনি ডিভাইস দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মেবি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কম্পিউটারকে বলা যেতে পারে, সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে। এখন আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের মোডাল ভার্বের প্যাটার্নগুলো একটু শিখবো। খেয়াল করো, মোডাল, মোডাল ভার্বে অ্যাক্টিভ আর প্যাসিভের প্যাটার্নগুলো কিরকম দেখো। মোডালের অ্যাক্টিভের প্যাটার্ন কি? মোডাল অ্যাক্টিভের প্যাটার্ন হচ্ছে মোডাল ভার্বগুলো পরে সরাসরি ভার্বে বেস ফর্ম। মোডাল ভার্বের অ্যাক্টিভের প্যাটার্ন হচ্ছে মোডাল ভার্বের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম। কিন্তু সেটা যদি প্যাসিভের প্যাটার্নে হয় তাহলে প্যাটার্নটা কিরকম হবে? প্যাসিভে হবে হচ্ছে মোডাল ভার্ব প্লাস বি প্লাস V3। তাহলে মোডাল ভার্বের পরে আমরা একটা বি যুক্ত করতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সেটা হবে একটা প্যাসিভের মোডাল। ওকে, তাহলে এখানে কি পাবো? তাহলে তাকে বলা যেতে পারে, তাহলে মে বি অলরেডি দেওয়া আছে, তাহলে আমার প্যাসিভের জন্য কি লাগবে? একটা V3 লাগবে। তাহলে কল না হয় কি হবে? এটা হবে হচ্ছে একটা কল্ড।
may be called a computer, তাহলে তাকে বলা যায় একটা কম্পিউটার। ইন দিস সেন্স, সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, দ্য ড্যাশ ইজ আ সিম্পল কম্পিউটার। দ্য ড্যাশ কি, কোনটাকে আমরা একটা সাধারণ কম্পিউটার বলতে পারি, কোন জিনিসটাকে? ওই যে দেখো শুরুর দিকে কম্পিউটার, দ্য অ্যাবাকাস। দ্য অ্যাবাকাস ইজ আ সিম্পল কম্পিউটার। এটা তো ক্যালকুলেশনের কাজ করতো, অ্যাবাকাস তো ক্যালকুলেশন কাজ করতো, তাহলে সেটাকেও বলা যায় কি, সেটাকেও বলা যায় এটা একটা সিম্পল মানে কম্পিউটারই ছিল। টুডে, আজকে বা বর্তমানে, হাউএভার দ্য টার্ম, এই যে কম্পিউটার টার্মটা, কম্পিউটার শব্দটা, কম্পিউটার ড্যাশ টু আ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন দ্যাট ক্যান পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস অ্যান্ড প্রসেস ড্যাশ মাসেস অফ ইনফরমেশন অ্যাট আ ড্যাশ স্পিড। ওকে, বড় একটা লাইন খেয়াল করো। বলেছে যে এই যে আজকে বর্তমানের দিনে দ্য টার্ম কম্পিউটার, এই কম্পিউটার শব্দটা, আচ্ছা তাহলে বর্তমানের কথা বলছে না, বর্তমানে কম্পিউটার শব্দটা দিয়ে বোঝায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই যে দ্য টার্ম, এটা কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে কি বসবে? প্রেজেন্ট টেন্সে আমাদের বসবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইজ। তাহলে বোঝায়, কম্পিউটার শব্দটির দ্বারা বোঝায়, তাহলে কি হবে? রেফার্স টু, refers to a special kind of electronic machine that can perform mathematical calculation। তাহলে এটা এমন এক বিশেষ ধরনের, বর্তমানে কম্পিউটার বলতে এমন এক বিশেষ ধরনের যে ইলেকট্রনিক মানে ডিভাইসকে বোঝায় বা মেশিনকে বোঝায়, যেটা করতে পারে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারে, এন্ড প্রসেস, এবং সে প্রসেস করতে পারে, সে এটাকে প্রক্রিয়াজাত করতে পারে ড্যাশ মাসেস অফ ইনফরমেশন, অনেক অনেক সংখ্যার অনেক 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 তথ্য সে সংগ্রহ করতে পারে। কি হবে? অনেক বোঝাতে কি হবে? লার্জ মাসেস। লার্জ, লার্জ মাসেস সুন্দর লাগে না? গ্রেট মাসেস অফ, এটাকে এখানে গ্রেটটা সুন্দর, হ্যাঁ লার্জের চেয়ে গ্রেটটা ভালো, তোমরা গ্রেটটা ইউজ করবা। গ্রেট শব্দটা সাধারণত কখন বসে? গ্রেট লার্জ বসে হচ্ছে আসলে লম্বায় বড় বোঝাতে, কিন্তু লম্বায় বোঝাচ্ছে না, তথ্য তো আর দেখা যায় না যে লম্বা, তাই না? গ্রেট মাসেস অফ ইনফরমেশন এট আ ড্যাশ স্পিড। এখানে স্পিড একটা সুন্দর ফর্ম আছে, দেখো, এট আ গ্রেট স্পিড, দ্রুত গতিতে, এটা একটা ফ্রেজ, এট আ গ্রেট স্পিড অর্থ হচ্ছে অনেক দ্রুত গতিতে, অনেক দ্রুত গতিতে, দ্রুত, ঠিক আছে, দ্রুত গতিতে, এটা গ্রেট স্পিড। তাহলে কি হবে? এট আ, সরি দুঃখিত, এট আ গ্রেট স্পিড। তাহলে এখানে গ্রেট তো আমাদের অলরেডি এখানে আছে, তাহলে এখানে লার্জ বসতে হবে, মাস্ট, দুঃখিত, এট আ গ্রেট স্পিড, এখানে অলরেডি আমাদের গ্রেট আছে, তাহলে এখানে আর গ্রেট পাচ্ছি না, এখানে আমরা লার্জই দিতে হবে। সো এইখানে আমরা লার্জ পাচ্ছি, তাহলে এই জায়গায় কি লিখবো আমরা? এই জায়গায় হচ্ছে এট আ গ্রেট স্পিড। অলরেডি আমাকে ফ্রেজ দেওয়া আছে, দেখো, যদি এখানে গ্রেটের ব্যবহারটা না থাকতো আমি কিন্তু এখানে চাইলে গ্রেট ইউজ করতে পারতাম, ঠিক আছে, কিন্তু অলরেডি আমার ফ্রেজ দেওয়া আছে, ফ্রেজ তো চেঞ্জ করা যায় না, সো আমি এখানে লার্জ দিব। আচ্ছা, ওকে, এবার আসো, ইন আ ফিউ মিনিটস, খুব অল্প কয়েক মিনিটের মধ্যে আ কম্পিউটার ক্যান পারফর্ম ক্যালকুলেশন, এমন এমন অঙ্ক সে করে ফেলতে পারে, হিসাব করে ফেলতে পারে, দ্যাট ড্যাশ ম্যাথমেটিশিয়ানস। তাহলে ম্যাথমেটিশিয়ান কি? নাউন, আমার কি লাগবে এর পূর্বে? অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে যা প্রশিক্ষিত দক্ষ গণিতবিদদেরও উড নিড ইয়ার্স টু কমপ্লিট, সেগুলো সমস্যা সমাধান করতে হয়তো প্রশিক্ষিত গণিতবিদেরও বছরের পর বছর লেগে যাবে, যেগুলো কম্পিউটার কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে করে ফেলে। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ কি আছে আমাদের? ট্রেন্ড। উত্তর কি হবে? ট্রেন্ড। ওকে, ডান এটা। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নগুলোর উত্তর, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা তার পরের প্রশ্নে যাব, সিলেট বোর্ডের 2023-এ আমরা সিলেট, সো এই ছিল আমাদের এই প্রশ্নটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলো পরের প্রশ্নে একটু চলে যাই। তাহলে এখানে আমরা, ওকে, এখানে একটু খেয়াল করো, আমাদের করোনাকালীন সময়ের শর্ট সিলেবাসের কারণে 22, 21 এবং 20 বছরগুলোতে
এই টপিক থেকে প্রশ্ন হয়নি, কারণ আমাদের যে সিলেবাস ছিল 50 মার্কে, তখন 20 সালে তো পরীক্ষায় হয় নাই, 21 এবং 22 সালে 50 মার্কের যে শর্ট সিলেবাস ছিল সেই জায়গার মধ্যে আমাদের উইথ ক্লোজটা বাদ পড়েছিল। সো তোমরা কোনো প্রশ্ন ব্যাংকে বা টেস্ট পেপারে কিন্তু এগুলো খুঁজে পাবা না। সো আমাদের যেতে হবে কোথায়, 20-এর আগে 19 সালের প্রশ্ন যেতে হবে, 19, 18, 17 পর্যন্ত। চলো আমরা 19 সালের প্রশ্ন একটু দেখি। রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন আমরা একটু সলভ করবো, চলো। আচ্ছা, বেশ বড় সড় একটা প্রবলেম, আর একটু বুঝে বুঝে সলভ করা লাগবে। দেখো কি বলেছে, আমরা একটু শব্দগুলো পড়ি। পসিবল, পসিবল মানে হচ্ছে সম্ভব কোনো কিছু। ওয়েস্ট মানে কি, ওয়েস্ট মানে হচ্ছে অপব্যয় করা। রিলিজিয়ন ধর্ম, অ্যালাউ মানে হচ্ছে কাউকে অনুমতি দেওয়া। ডিসকারেজ কাউকে হচ্ছে হতাশ করা। সার্কুলার মানে নিয়োগ বিজ্ঞপ্তি। টাই মানে আবদ্ধ করা, টাই মানে কি আবদ্ধ করা, আবদ্ধ করা, টাই শব্দ থেকে আবদ্ধ করা। সেফ মানে হচ্ছে নিরাপত্তা বা নিরাপদ। পজিটিভ মানে ইতিবাচক। রিক্রুট মানে হচ্ছে কাউকে নিয়োগ করা, কাউকে নিয়োগ করা, নিয়োগ করা। সেফ মানে কি, রিক্রুট মানে কি নিয়োগ করা। ইয়েট মানে তারপরেও, এর পরেও। আর দো মানে হচ্ছে যদিও। ঠিক আছে, আমরা আরেকবার একটু শব্দগুলো দেখি, বেশ বড় সড় একটা প্যাসেজ যেহেতু। পসিবল সম্ভাবনা বা সম্ভব। ওয়েস্ট অপব্যয় করা বা অপচয় করা। রিলিজিয়ন ধর্ম, এলাও কাউকে অনুমতি দেওয়া। ডিসকারেজ অথচ কাউকে হতাশ করা। সার্কুলার মানে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, টাই আবদ্ধ করা। সেফ মানে হচ্ছে কেউ নিরাপদ। পজিটিভ ইতিবাচক। রিক্রুট নিয়োগ করা। ইয়েট তারপরেও। দো মানে হচ্ছে যদিও। চলো আমরা একটু এটা বুঝে বুঝে সলভ করার চেষ্টা করি। সিভিল এডুকেশন ইয়ার্সে নারী শিক্ষা। টু এনকারেজ ফিমেল এডুকেশন, নারী শিক্ষাকে উৎসাহিত করতে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম ড্যাশ স্টেপস, সরকার কিছু ড্যাশ রকমের পদক্ষেপ নিয়েছে। সাচ এস যেমন গিভিং স্টাইপেন্ডস টু গার্ল স্টুডেন্টস, ড্যাশ মোর ফিমেল টিচার্স এটসেট্রা, এইরকম কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বলেছে নারী শিক্ষাকে উৎসাহিত করতে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম ড্যাশ স্টেপস, সরকার কিছু ড্যাশ রকমের পদক্ষেপ নিয়েছে। তাহলে স্টেপস হচ্ছে নাউন, স্টেপ নাউনকে মডিফাই কে করবে, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা নিবা বলো তো, পজিটিভ। সরকার কিছু পজিটিভ পজিটিভ পদক্ষেপ নিয়েছে, রাইট? তাহলে কি হতে পারে, পজিটিভ নিজে অ্যাডজেক্টিভে আছে, তাহলে পজিটিভ। ওকে, স্টেপস সাচ এস গিভিং। আচ্ছা, কি কি পদক্ষেপ, যেমন দেখো গিভিং স্টাইপেন্ডস, স্টাইপেন্ড মানে কি বৃত্তি, তাই না? তাহলে এখানে প্যাটার্নটা খেয়াল করো, গিভিং ভার্বের সাথে কি আছে, আইএনজি, তার মানে এটাকে আমরা কি বলছি, একটা জিরান্ড ফর্ম। কি বলছি এটাকে, একটা জিরান্ড ফর্ম। তাহলে মাথায় রাখবা, কমার আগে এবং পরে কিন্তু একই রকমের সেন্টেন্স প্যাটার্ন হয়, এটাকে ইংলিশের গ্রামারে বলে প্যারালালিজম বা সমান্তরাল ব্যাপার বা সমান্তরাল বিষয়। যদি কমার আগে তোমার ইনফিনিটিভ হয়, কমার পরেও দেখবা ইনফিনিটিভ হবে। কমার আগে যদি জিরান্ড হয়, কমার পরেও জিরান্ড হবে। কমার আগে যদি প্রেজেন্ট পার্টিসিপল হয়, কমার পরেও প্রেজেন্ট পার্টিসিপল হয়। কমার পূর্বে যদি পাস্ট পার্টিসিপল হয়, কমার পরেও পাস্ট পার্টিসিপলই হবে। তো এইটাকে বলা হয় ইংলিশ গ্রামারে প্যারালালিজম। তোমরা যখন অ্যাডমিশনে পড়াশোনা করবা তখন তোমরা এই টপিকটা পাবা যে প্যারালালিজম। হ্যাঁ, এই কমার আগে পরে একই রকম প্যাটার্ন হয়। তাহলে বলেছে নারীদেরকে বৃত্তি দেওয়া, তাহলে এইখানে কি হবে, অবশ্যই কমার পরে প্যাটার্নটা সেম হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান্ড হবে। তাহলে হতে পারে কি 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 পদক্ষেপ নিয়েছে সরকার, নারীদেরকে বৃত্তি দেওয়া এবং ড্যাশ ফিমেল টিচার্স, বেশি সংখ্যক নারী শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে। তাহলে কি হবে, রিক্রুট না হয়ে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি হবে, রিক্রুটিং। আচ্ছা, এটসেট্রা। ওকে, ফাইন। ড্যাশ গার্লস ক্যান নট রিসিভ দ্য ফুল বেনিফিট অফ এডুকেশন, তারপরেও, অধিকন্তু বা তারপরেও নারীরা শিক্ষার বা পড়াশোনার পূর্ণাঙ্গ যে সুযোগ সুবিধা সেটা নিতে পারছে না। তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে ইয়েট, তারপরেও। ওকে, মেইনলি বিকজ অফ দ্য ফলোইং রিজনস, নিচের কারণগুলোর কারণে। তাহলে কি কি কারণ আছে এগুলো আমরা জানবো, যে কোন কোন কারণে মেয়েরা পড়াশোনার যে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধাটা সেটা তারা নিতে পারছে না। ড্যাশ মিস ইন্টারপ্রিটেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচারস। দেখো, মিস ইন্টারপ্রিটেশন, TION আছে, তার মানে এটা একটা নাউন। তাহলে নাউনের আগে আমার কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে বলেছে যে ধর্মীয় ভুল ব্যাখ্যা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধর্মে বলা হচ্ছে একরকম তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে, কিন্তু যেই ওস্তাদরা রয়েছে অথবা সামাজিকভাবে মানুষ বা বিভিন্ন মানুষ এটাকে ভুল ব্যাখ্যাটা ভুলটা জানতেছে।
সেই কারণে তারা বলতেছে না ধর্মে তো এটা বলছে, এটা করা যাবে না। আসলে তো এরকমটা বলে নাই। সো এটা এখানে কি হবে, রিলিজিয়ন হচ্ছে নাউন, আমার কি লাগবে অ্যাডজেক্টিভ, তাহলে কি পাবে আমরা রিলিজিয়াস। রিলিজিয়াস, তাহলে রিলিজিয়াস মিস ইন্টারপ্রিটেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, তাহলে ধর্মীয় ভুল ব্যাখ্যা এবং সামাজিক যে আমাদের অবকাঠামো, সামাজিক গঠন, সেইটা ড্যাশ গার্লস, তাহলে এই দুইটা জিনিস, তাহলে এটা একটা প্লুরাল ফর্ম, সেটা মেয়েদেরকে কি করে ডিসকারেজ করে। ডিসকারেজেস হবে না, কারণ দুইটা কাজ, একটা হচ্ছে এই মিস ইন্টারপ্রিটেশন, আর একটা হচ্ছে আমাদের সামাজিক স্ট্রাকচার গুলো এমন ভাবে গঠন করা, এটা ডিসকারেজ হবে। তাহলে কি ডিসকারেজ গার্লস ফ্রম গোয়িং টু স্কুলস। ওকে, ইভেন ইন আরবান স্কুলস, এমনকি শহরের স্কুলগুলোতে পর্যন্ত গার্লস আর নট ড্যাশ। ওকে, আবার দেখো প্যাসিভের প্যাটার্ন, মেয়েদেরকে অনুমতি দেওয়া হয় না। তাহলে এই গার্লসরা নিজেরা নিজেকে তো অনুমতি দেয় না, কারা দেয়, এই যে বাবা মায়েরা তাদেরকে অনুমতি দেয় না। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মনে আছে, am is আর এর সাথে with she। তাহলে এইখানে যে অ্যালাউটা আছে, তাহলে মেয়েরা নিজেদেরকে নিজের অ্যালাউ করতেছে, ব্যাপারটা এরকম না, বাবা মা তাদেরকে অ্যালাউ করতেছে না। তাহলে গার্লস আর নট কি হবে with she, তাহলে অ্যালাউ থেকে আমরা কি পাচ্ছি, গার্লস আর নট অ্যালাউড। মেয়েদেরকে অনুমতি দেওয়া হয় না বাই মেনি প্যারেন্টস টু লিভ ইন হোস্টেলস ফর দেয়ার ডটার্স। আবার দেখো কি আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে, কি বসে, নাউন। তাহলে সেই মেয়েদের নিরাপত্তার জন্য, তাহলে মেয়েদের নিরাপত্তার জন্য মেয়েদেরকে হোস্টেলে বাবা মা দিতে চায় না। তাহলে সেফ হচ্ছে আমার কি, সেফ হচ্ছে একটা নাউন, হ্যাঁ, সেফ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমাদের কি লাগবে, নাউন লাগবে। তাহলে সেফ থেকে আসে সেফটি, তাহলে ফর দেয়ার ডটার্স সেফটি। আর্লি ম্যারেজ এন্ড চাইল্ড বার্থ মেক ওমেন, হ্যাঁ, এখানে একটা সুন্দর ভার্ব আছে, সেটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, মেক একটা পজিটিভ ভার্ব। হ্যাঁ, তাহলে ভাইয়া পজিটিভ ভার্ব কি, অথবা মেক যদি পজিটিভ ভার্ব হয়, সেক্ষেত্রে মেকের ব্যবহারটাই কেমন সেটা আমরা একটু দেখি। চলো, মেক যখন একটা পজিটিভ ভার্ব হয়, খেয়াল করো, মেকের পরে সেটা হোক ডুয়ার অথবা ডুই। ডুয়ার মানে কি, যে কাজ করতে পারে, আর ডুই মানে যে কাজ করতে পারে না, বস্তুবাচক জিনিস। যেই থাকুক না কেন, তার পরে যে ভার্বটা আছে, এটা সবসময় ভার্বে বেস হবে, সেটা ডুয়ার হলেও হবে, সেটা ডুই যদি হয় সেক্ষেত্রে হবে। তার মানে মেকের পরবর্তী যে প্রিন্সিপাল ভার্বটা আসবে, সেটা বেস ফর্মেই হবে। তাহলে বলেছে যে এই যে বাল্যবিবাহ এবং সন্তান জন্মদান মেক ওমেন ড্যাশ টু হোম উইথ নো ড্যাশ অফ গোয়িং ব্যাক টু স্কুল। ওকে, তাহলে যে কি পাচ্ছি, মেক ওমেন, তাই মেয়েদেরকে আবদ্ধ করে ফেলতেছে, টু হোম উইথ নো, তার নো একটা অ্যাডজেক্টিভ, তার সাথে আমার কি লাগতেছে, তার সাথে লাগবে হচ্ছে একটা নাউন লাগবে। নো পসিবল, তাহলে পসিবল না কি হবে, পসিবিলিটি, যেখানে মেয়েদের স্কুলে ফিরে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, আমরা পসিবিলিটি। লাস্ট, এনি এক্সপেন্ডিচার ফর সেন্ডিং গার্লস টু স্কুল ইজ কনসিডার্ড আ ড্যাশ বাই মেনি প্যারেন্টস। তাহলে বলেছে যে কোনো রকম খরচ, মেয়েদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের খরচটাকে বাবা মা এটাকে অপব্যয় হিসেবে ধরে। তাহলে কি হবে, এই আর্টিকেল খেয়াল রাখবে, আর্টিকেলের পরে হচ্ছে নাউন বসে, তাহলে কি হবে, ওয়েস্ট, ওয়েস্ট কিন্তু একটা ভার্ব, তাহলে ওয়েস্টের নাউন কি, ওয়েস্টেজ। ওকে, whereas it is regarded as an investment in case of boys, ছেলেদের ক্ষেত্রে খরচকে বলা হয় একটা ইনভেস্টমেন্ট, মেয়েদের ক্ষেত্রে সেটাকে ধরা হয় একটা অপব্যয় হিসেবে। এই হচ্ছে আমাদের কি রাজশাহী বোর্ডে আসা 2019 সালের প্রশ্ন। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো।